Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দহর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দহর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 48তম এই বিশেষ আয়োজন, যার নাম আমরা দিয়েছি অপারেশন সুন্দরবন, এই এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি ভিন্ন রকম হতে যাচ্ছে, কেননা আজকের এপিসোডে এমন কিছু ব্যক্তিদেরকে নিয়ে আমরা হাজির হয়েছি, ইতোপূর্বে এমনটা কখনো হয়নি। আর আমরাও এমন জায়গায় বসে আছি, ইতোপূর্বে এমন ধরনের জায়গায় বসে আমরা কখনোই রেকর্ড করিনি বা এপিসোড প্রচারের কথা চিন্তাও করিনি। আমরা বসে আছি সুন্দরবনের পাশে। এখন আপনারা নিস্তব্ধ একটা পরিবেশের গন্ধ পাচ্ছেন, আশেপাশে কোনো সারা শব্দ নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বসে আছি আমাদের পাশেই সুন্দরবন রয়েছে, পাশেই ছোট নদী রয়েছে। এখন ভাটা চলছে, জোয়ারের সময় আমরা বাইরে বেরিয়েছিলাম। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি রয়েছেন, এই সুন্দরবনকে ঘিরে যার রয়েছে অনেক ধরনের ভৌতিক অভিজ্ঞতা। ছোটবেলা থেকেই উনি এখানেই বড় হয়েছেন, আর এই জঙ্গল সম্পর্কে ওনার এত জানাশোনা, এই ধরনের জানাশোনা লোক আমরা আসলে বাইরে খুব কম সংখ্যকই পাবো বলে আমার বিশ্বাস। এছাড়া আমরা এখন যেই রিসোর্টটাতে রয়েছি, এই রিসোর্টের নাম নিকুঞ্জ। এটা খুলনার দাকব উপজেলার কৈলাসগঞ্জ এলাকায় পড়েছে। দারুণ একটি রিসোর্ট। আমরা এখানে যখন এসেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা স্বাগত জানিয়েছেন, আর তাদের যে ডেকোরেশন থেকে শুরু করে নিয়ে এভরিথিং দুর্দান্ত বলতে হবে। আপনারাও অনায়াসে চলে আসতে পারেন। তাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিঙ্কটাও আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে গিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। অনেক স্বল্প খরচে দুর্দান্ত একটি অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন। সেই অভিজ্ঞতা ভৌতিক অভিজ্ঞতা নয়, তবে সেই অভিজ্ঞতা হবে প্রকৃতিকে অনুভব করার অভিজ্ঞতা। আজকের এই এপিসোডে আমরা আরও কয়েকজন বিশেষ ব্যক্তি কিন্তু পেয়েছি। সেটা হচ্ছে আপনাদের সকলের প্রিয় রবি ভাই, যার ঘটনা আমি সিংহভাগ সময় বলি, আজকে ওনার নিজের মুখে উনি ঘটনা শেয়ার করবেন। এছাড়া আমাদের মডারেটর রাকিবও নিজের মুখে ঘটনা শেয়ার করবেন। আমি আজকে আমাদের এই এপিসোডে প্রথম যাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই, তার নাম হচ্ছে বিপুল মণ্ডল দা। বিপুল দা বলে আমরা সম্বোধন করব। উনি লোকাল একজন লোক, আমাদেরকে নৌকাতে করে সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়েছিলেন। এখানে ওনার ব্যবসাও রয়েছে। তো ওনার সাথে যখন কথা বলি, অনেক ধরনের আলোচনাই হয়েছে। ইতোমধ্যে তার ভিডিও আমরা আপলোড করেছি, সেটা আপনারা দেখেছেন। তো সেই বিপুল দায়ের সাথেই আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের বিশেষ একটি জায়গা রয়েছে, যেই জায়গাতে অনেকেই আত্মহত্যা করেছেন, আবার ওই জায়গা থেকে ফিরে এসে অনেক আত্মহত্যা করেছেন। ওই জায়গাকে নিয়ে অনেক ধরনের ভীতিকর ঘটনা রয়েছে, মানুষের মুখে মুখে রয়েছে। আমি এখন বিপুলদার সাথেই কথা বলবো। উনি নিজের মুখেই এই বিষয় সম্পর্কে জানাবেন, উনি ওনার মতো করে বলবেন। আর প্রিয় লিসেনার্স, আমার ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে, এই জন্য কণ্ঠটা আপনাদের কাছে কিছুটা অপরিচিত লাগতে পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা এখন বিপুলদার সাথে কথা বলবো, উনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বিপুলদা, এই যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যেই বনে গেলে মানুষ আত্মহত্যা করতে চায়, আপনি এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। এটা কোথায়, কোন ঘটনার প্রেক্ষাপটে এটা শুরু হয়েছে, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা কী? হ্যালো, সবাই ভালো আছেন? সবাইকে নমস্কার। তো আমি বিপুল মণ্ডল। তো আমি জঙ্গলের পাশে সুন্দরবন গা ঘেঁষে আমার গ্রাম। তো এখান থেকে 5 কিলোমিটার 3 কিলোমিটার দূরে সে জায়গাটা অবস্থান।
তো জঙ্গলের ভিতরে সেখানে মানুষ গেলে আত্মহত্যা প্লাস বিভিন্ন উপসর্গ চাপ মানুষের শরীরে বিরাজ করে। আসলে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। অনেকে ওখান থেকে এসেও সুইসাইড করেছে, জানি না ওখানে কী আছে। তো আমরা বেশ কয়েকজন মিলে একসময় গিয়েছিলাম, এমনকি জীবন্ত মৃত্যু লাশও আমরা ওখানে বেশ কয়েকবার দেখেছি। তো প্রায় এই ঘটনা ওখানে ঘটে থাকে। এই বিষয়টা ভাবার বিষয়। তো এইটা নিয়ে অনেক মানুষ সেখানে শোনার জন্য আশ্বস্ত বোধ করে। তো এই ব্যাপারে আমাদের ভিতরে যে ভয়টা কাজ করে সেটা হচ্ছে আমরা যেটা বলি গ্রামীণ ভাষায় উপসর্গ প্লাস ভূত প্রেতের একটা বিষয়। এটা অনেকের বাড়ি এসে জ্বর বিভিন্ন রকম দেখা দেয়। এভাবে আমরা গুণমান দিয়ে ঝাড়িয়ে কাড়িয়ে নিয়ে অনেকের ভালো হয়, অনেকের হয় না, এমনকি তারাও মারা গেছে। এভাবে চলতেই থাকে প্রায়। দাদা, আপনি বলছিলেন ডাকাতদের বেশ কিছু লাশ পাওয়া গেছিল, এটা কিভাবে একটু যদি বলতেন? ওখানে একসময় 5টা ডাকাতির লাশ পাওয়া গেছিল। ওনাদের হাতে পায়ে ব্রেক পোতা ছিল, এবং ওদের কারণ লাশ যখন ব্রেক পোঁথার বেশ কিছুদিন পরে সম্ভবত মরা অবস্থায় ওনাদের পাওয়া যায়। যখন গন্ধ ছোটে আশেপাশের মানুষজন গন্ধ প্লাস মালমাত্রি যে তারা ওইটা দেখতে পায়, দেখতে পেয়ে ওখানে থানা প্রশাসনকে জানায়, ওনারা আসে এবং লাশগুলোকে জব্দ করে। আচ্ছা দাদা, কতদিন থেকে এই এরিয়াতে এই আত্মহত্যার প্রবণতাটা চলছে বলে আপনার ধারণা? তো দীর্ঘ 20 বছর। প্রিয় লিসেনার্স, এই বিষয়ে এখন আমরা আরেকজনের কাছ থেকে জানবো, যিনি এই রিসোর্টে কর্মরত রয়েছেন। তার নাম চিরঞ্জিত। আপনারা যদি এই রিসোর্টে আসতে চান, যার সাথে ফোনে কথা বলবেন, অধিকাংশ সময় এই ব্যক্তি আপনাদের সাথে কথা বলবেন, ফোন রিসিভ করবেন। তো আমাকে উনি জানাচ্ছিলেন ওই সুইসাইড এরিয়া সম্পর্কে। ওনার নিজের মুখেই শুনি উনি কিভাবে এই বিষয়টা জানলেন, কার কাছ থেকে জানলেন। হ্যালো, নমস্কার সবাইকে। আমি চিরজিৎ বলছি। তো অনেক আগে আমি আসলে সাধারণত বাড়িতে থাকতাম না। আমি দীর্ঘ 6-7 বছর খুলনাতে থাকতাম, এবং খুলনা থেকে যখন বাড়িতে ব্যাক করলাম, আমার এক ফ্রেন্ডের সাথে পরিচিত হয়, রাজেশ নামে। তো আমরা দুজন ফ্রেন্ডই খুব ক্লোজ। তো একদিন আমরা ঘুরতে বেরোছি। তো এমন সময় আমরা ঘুরতে ঘুরতে ঠিক ওই স্থানটাতে গেছি। আর ওর সাথে আমার আর ছোটোবেলা থেকে একটা ব্যাপার হচ্ছে কি যে আমি এই ভূতে প্রেমের প্রতি আমি ছোটোবেলা থেকে খুব ইন্টারেস্টেড। তো আমরা একদিন ঘুরতে ঘুরতে আমরা ওইখানে গেছি। তো ওখানে গাড়িটা রেখে আমার ফ্রেন্ড বলতেছে কি চল, এইরকম একটা জায়গা আছে, তো এইখানে অ্যাভেলেবল মানুষ সুসাইড করে প্লাস এরকম। তো আমরা কৌতূহলবশত মূলত আমরা সেই রোডে ঢুকি, এবং কিছু দূর যাওয়ার পরে আমরা দেখি কিছু মানুষ, তো ওনারা প্রথম স্তম্ভ হয়ে গেছে। তারপরে আমাদের বলে ওখানে কারা যায়, আমরা বলতেছি যে আমরা এরকম একটু ঘুরতে আসছি। তো ওনারা সম্ভবত মধুর চাক কাটতেছিল। তো ওনারা বলে কি যে এই রুটে ঢোকা নিষিদ্ধ সম্পূর্ণ। আমি জিজ্ঞাসা করলাম কি যে এই প্রকৃতির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো নিষিদ্ধ হওয়ার কারণটা কি আমরা কি জানতে পারি? তো বলে কি এইখানে মানুষ যারা আসে মূলত একমাত্র কাজ তাদের যে তারা মাত্র সুসাইডের জন্য আসে। সুসাইড এটা কিসের জন্য? তো বলে কি আপনার বাসা কোথায়? আমার বাসাটা আমি ওনাদেরকে শেয়ার করি। দেন ওনারা বলে কি যে আপনারা যে মুহূর্তে আসছেন এই মুহূর্তে চলে যান, আসলে এই জায়গাটা অনেক সেফ না। এখানে মানুষ আসার পরে এরকম আমাদের অনেক ধরনের ভৌতিক কাহিনী শোনায়, যে এখান থেকে নাকি 5-7 দিন আগে ওনাকে একটা লাশ পাইছে, অর্ধগলিত এবং হাড় সহ। তো তারপরে পুলিশদের ইনফর্ম করে এমন নাকি অ্যাভেলেবেল হয়ে থাকে, আর এমন ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে। আর একটু কথা বলে রাখি যে যে জায়গাটার কথা আমি বলতেছি ওইখান থেকে 1.5-2 কিলোমিটার ভিতরে কোনো রকম জনবসতি নেই। সো ওইখান থেকে একদিন আমি রাতে আসতেছি, ওই দিন ব্যাক করার পরে আমি ওনাদেরকে বললাম কি জাস্ট আমাদেরকে 10টা মিনিট টাইম দেন, আমরা একটু দেখি ব্যাপারটা। তা ওনারা বললো কি যে দেখেন আমরা তো এখানে স্থানীয়, তো আমরা যতটুকু জানি আমরা এইটুকু শেয়ার করলাম, তবে আপনার জন্য এরকম কোনো ধরনের যদি কাজে এসে থাকেন তাহলে এইগুলো অবশ্যই করবেন না কখনোই। আমরা বললাম কি যে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি, তো আমরা এরকম কোনো কিছু না, আর আমাদের মা বাবা খুব ভালোবাসি, আমাদের এরকম কোনো ধরনের সমস্যা নাই। তো ওনারা বললো কি যে এখানে আসার পরে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, এখানে বুড়ো থেকেও অনেকেই। আর আমি গ্রামে একটা কথা শুনছিলাম যে মানুষ যখন নিখোঁজ হয়ে যায়
মাঝে মাঝে কেউ ফ্যামিলিতে রাগ করার পরে নাকি ডিরেক্ট এখানে চলে আসতো, আর যারা এখানে আসতো সেখান থেকে শুধুমাত্র লাশগুলো তারা পাইতো। মানুষের একটা আইডিয়া হয়ে গেছিলো এরকম যে মানুষ যদি 2-3 দিন যদি মিসিং থাকে তাহলে আপাতত ওইখানটাতে মানুষ সন্দেহবশত যাইতো, কারণ ওইখানে অ্যাভেলেবল এরকম অকারেন্স ঘটে থাকে। তো এখানে আসার পরে এরকম অনেকে সন্ধান পাইছে, যাদের লাশও তারা উদ্ধার করছে অর্ধগলিত অবস্থায়। এমন অনেক রকমের ঘটনা আমরা ওখান থেকে জানতে পারি। দেন তারপরে স্যারের সাথে আমার পরিচয়। তো তারপরে আমি স্যারকে ব্যাপারটা শেয়ার করি যে আমাদের উনি প্রথমত আমাদের রিসোর্টে আসার জন্য আগ্রহী প্রকাশ করে, এবং আমি তাকে আমার রিসোর্টে আসার জন্য আমন্ত্রণ জানাই। কিন্তু উনি আমাকে জানায় যে এরকম ভূতপ্রেম নিয়ে কাজ করি, তো আপনার কি এরকম কোনো ঘটনাস্থল জানা আছে কি না। আসলে আমাদের অঞ্চলে এমন এই যে অঞ্চলটা, সেটার কথা আমি স্যারকে শেয়ার করি, এবং দেন তার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে ওঠে। তারপর আমি এই ব্যাপারটা বিস্তারিত স্যারের সাথে আলোচনা করি। দেন এইভাবেতে আর এমন তাদের আমার ওই অঞ্চলের পার্শ্ববর্তী যে মানুষগুলো যেভাবে আমাকে বোঝালো যে ওখানে নাকি ছোট থেকে বড় সব ধরনের মানুষ ওখানে যাতায়াত করে, কিন্তু যে একবার যায় তার মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যায়। যে তারা হয় আসার পরে কেউ পাগলের মতো বিহেভিয়ার করে, তা না হলে তাদেরকে জিন প্রেত অথবা ভূত যেটাই বলেন, যেটা ভর করে ওইরকম কিছু কাজ করে, তা না হলে সে যে কোনো কারণে সুসাইড করার জন্যই আগ্রহী হয়ে যায়, এমনকি উতলা হয়ে পড়ে। তো এমন ঘটনা ঘটার পরে আমি বাড়িতে যখন ব্যাক করি বা যাওয়ার পরে আমি কৌতূহলবশত আমার ফ্যামিলিকে জানাই। তো ওনারা আমাকে অনেক বকাঝকা করে। আসলে আমার সেই প্লেস থেকে আমার বাসা 10-12 কিলোমিটার দূরে। ওখানে পর্যন্ত আমি এই জায়গাটার কথা শেয়ার করার পরে আমার ফ্যামিলি থেকেই সেম কথাটা বলে। আমি বললাম কি যে আমার বাসা তো এত দূরে, তারপরে এই ব্যাপারটা এত লোক জানে, তো এটার ব্যাপারে কোনো হয় না। তো এটা হচ্ছে সুন্দরবনের খুব পাশে, যে আমাদের রিসোর্ট থেকে বেশ কিছু দূরে আমাদের এই জায়গাটা। তো সব কিছু মিলে ওই জায়গাটা একটা রেড জোন মতো, ওইখানে মানুষ সন্ধ্যার পরে তেমন চলাচলও করে না, এখনও পর্যন্ত চলাচল করে না ওইখানটাতে। তবে ওখানে অনেক কিছু হয়েছে, আর ওখানে যারা মূলত রাতে গেছে তাদের অনেকের সাথে সমস্যা হয়েছে। তো পুরোপুরি আপাতত আমাদের গ্রামের লোক যারা জানে এই ব্যাপারটা, তারা কিন্তু ওখানে সচরাচর কেউ যায় না। অসংখ্য ধন্যবাদ চিরঞ্জিত ভাইকে। উনি যেভাবে জানেন ওই বিষয়টা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। আমি এখন বিপুলদার কাছে জানতে চাইব একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এই সুইসাইড এরিয়া নিয়ে বিপুলদার কাছে জানতে চাইলাম এবং আমরা আগ্রহ প্রকাশ করলাম যে আমরা ওই জায়গাটা একটু দেখে আসতে চাই, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আর কি, তখন উনি আমাদেরকে নিরুৎসাহিত শুধু করেন নাই, উনি স্ট্রিক্টলি বারণও করেছেন যে না আমরা ওই জায়গাতে না যাই। কেননা ওনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই উনি আমাদেরকে নিষেধ করেছিলেন। আমি বিপুলদার কাছে জানতে চাই যে আপনি কেন আমাদেরকে নিরুৎসাহিত করলেন, কেন আমাদেরকে যেতে দিলেন না ওখানে? আমরা তো খুব আগ্রহ প্রকাশ করেছিলাম। এই বিষয়ে আপনার মন্তব্য কি? কোন কারণে আপনার কাছে মনে হলো যে আমরা ওখানে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারি? তো আপনারা আমাদের গেস্ট, সেই হিসেবে গেস্টে ভালো রাখা আমাদের দায়িত্বের মধ্যে আমরা মনে করি। তো ওইখানে গেলে আমার ভাবনা চিন্তার দিক থেকে আমার বলতে হবে যে কোনো রকমভাবে যদি আপনাদের এক্সিডেন্টলি কোনো কাহিনী বা উপসর্গ কোনো চাপ এসে যায়, সেক্ষেত্রে আপনাদের মানসিক মুভমেন্ট চেঞ্জ হতে পারে। এমনকি আপনি মানুষ অনেকেও ম্যাড হয়ে যায়, হ্যাঁ, এমনকি তার নিজের শরীরের প্রতি তার কোনো থাকে না, মানে মায়া মহব্বত ভালোবাসা থাকে না, প্রাণ ঘটিত ব্যাপার হতে পারে। এই জন্য আপনাদের আমি নিষেধ করছিলাম। আসলে ওখান থেকে ফেরার পরে মানুষ কিন্তু স্বাভাবিক যে আচরণটা থাকে, ওখানে যাওয়ার আগে যে আচরণটা থাকে, ওইখান থেকে ফেরার পরে কিন্তু সেই আচরণটা মূলত তারা করে না, তো অন্যরকম বিহেভিয়ার করে এবং অন্যরকম সমস্যা হয়, যার কারণে আমরা যারা আশেপাশে মানুষজন বলাবলি করে এই ব্যাপারটা কিন্তু বিবেচনা করে আপনাদের সাথে যাতে এই ব্যাপারটা না হয় এরকম কোনো কিছু, যার কারণে আমাদের এটা নিষেধ করে আর কি। দাদা, আপনি আমাদেরকে আর একটা বিষয় বলছিলেন যে ওখানে কোনোভাবেই কোনো ভালো
ওঝা ছাড়া, কবিরাজ ছাড়া বা গুণিন আপনারা যেটাকে বলেন, এনাদেরকে ছাড়া ওই জায়গাটা যাওয়াটা উচিত হবে না, এমনটাই তো বলেছিলেন। হ্যাঁ, বলছিলাম যে কোনো গুণিন বা কোনো হুজুর আউলিয়া ছাড়া ওখানে গেলে ও আমাদের এখানে আমরা বনবিবির খুব বিশ্বাস করি। সেক্ষেত্রে বনবিবি উনি মন্ত্রতন্ত্র করে ওই জায়গাটা উপসর্গ যেটা আছে সেটা তাড়াতে পারে, এটা আমাদের ধারণা। এই বিশ্বাসে অনেকে আমরা ওখানে যেয়ে থাকি। সেক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের হয় না বলে আমি আশা রাখি। আমি এখন প্রিয় লিসেনার্স রাকিবের কাছ থেকে ঘটনা শুনতে চাই যে রাকিব এই বিষয়ে জানার জন্য, শুধু রাকিব না, আমাদের রবি ভাই, এই রাকিব আর রবি ভাই ওনারা পার্শ্ববর্তী বাজারে গিয়েছিলেন। বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার ফাঁকে লোকাল কয়েকজন লোকের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন যে বিষয়টা আসলে কি। তখন রাকিব একটি ঘটনা জানতে পারে। এখন রাকিবের মুখ থেকেই সেই ঘটনাটি ইনশাল্লাহ আমরা শুনব। রাকিব, আপনি বাজারে গিয়ে কোন ঘটনাটি জানতে পেরেছেন আমাদের লিসেনারদেরকে সেই ঘটনাটি এখন শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে সুন্দরবনের ভিতর সবাই যখন ঘুরতে বের হলাম, তখন আমাদের মাঝি বিপুল মণ্ডল দাদা, উনি আমাদেরকে এই সুইসাইডাল যে এরিয়াটা সেটাকে নিয়ে বেশ কিছু ঘটনা আমাদেরকে জানান। তো আমার কাছে জিনিসটা প্রথমে খুবই আগ্রহের একটা বিষয় ছিল, কেননা আমরা যখন আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে কোথাও ঘুরতে যাই, তখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এই ধরনের স্পটগুলো যেন আমরা কাভার করতে পারি, আমরা এটার পিছনের ঘটনাগুলো যেন জানতে পারি, এবং এই স্পটগুলো নিয়ে মানুষের যে আগ্রহ বা মানুষের যে আসলে কৌতূহল, সেটা আসলে কোন জায়গায়, এবং সেটা যেন আমরা আপনাদেরকে জানাতে পারি। তো আমি ভাইয়াকে বারবার বলছিলাম যে আমরা সেই জায়গায় যাব, কিন্তু বিপুল মণ্ডল দাদা আমাদেরকে একটা জিনিস সাবধান করে দিয়েছেন যে ওইখানে আসলে যখন মানুষ যায় তখন সে অনেকটা অপ্রকৃতস্থ হয়ে যায়। তার মধ্যে পূর্বের করা কোনো ধরনের কোনো কষ্টের কাজ বা কোনো কষ্টের স্মৃতি সেইগুলা জাগ্রত হতে শুরু করে, এবং সে তখন ধীরে ধীরে তার ওই সময় ইনস্ট্যান্ট মনে হয় যে তার জীবনের কোনো মূল্য নেই, এবং এইটা তাকে আত্মহত্যার দিকে ধাবিত করে। তো আমরা সাধারণত ঘটনা যেহেতু কালেক্ট করি, হান্টিং আসলে গোস্ট হান্টিং বা এই ধরনের কোনো আগ্রহ আমাদের কখনোই ছিল না, কারণ এগুলোর পরিণতি খুব ভয়ানক হয়। তো সেই কথা চিন্তা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে যাব না, কারণ আশেপাশে অন্তত 8 থেকে 10 জন যারা আমাদেরকে নিষেধ করেছেন আসলে এই জায়গাটাতে যাওয়ার। তার মধ্যে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে কিছু ঘটনা জানান। এই এলাকার একজন ছেলে, আমি নামটা সঠিক এখন মনে করতে পারছি না, ওনার ওই ছেলে ওই সন্দীপ বা সুদীপ এরকম কিছু একটা নাম হবে, সে আসলে ট্রাক্টর চালায়। তো ওই এলাকায় আসলে দিনের বেলা সবাই যায়, কিন্তু রাতের বেলা কেউ থাকে না সেখানে, সবাই চলে আসে, সন্ধ্যার আগেই চলে আসে ওই জায়গাটাতে। দিনের বেলায়ও এইখানকার লোকাল যারা আছেন তারা অ্যাভয়েড করেন আসলে। তো ওই ছেলে সেখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল সেই এরিয়াতে। তো জমি চাষ করতেছিল, তখন সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে উনি ট্রাক্টর বন্ধ ছিল সে অবস্থায় উনি একটা সাউন্ড শুনতে পেলেন। তো আশেপাশে যখন উনি সাউন্ড শুনতে পেলেন, তো উনি খোঁজা শুরু করলেন যে আসলে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। তখনই ওনার চোখে ওনার থেকে অন্তত 20 থেকে 25 হাত দূর হবে সাদা একটা অবয়ব, 10 থেকে 12 ফুট উচ্চতা হবে, ওনার দিকে তাকিয়ে আছে। তো এইটা দেখার পর উনি অনেক ভয় পেয়ে যান। উনি ভয় পেয়ে সেখান থেকে
ট্রাক্টর রেখে একটা দৌড় দেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল আশেপাশের গাছগুলা থেকে যেন আরও অনেকেই বের হয়ে আসতেছে। তো এরপর উনি আসলে ভয় পেয়ে সেখান থেকে আরও জোরে দৌড় দেন। আসার পরে এখানে একটা দোকানে উনি দেখা করেন, দোকানদারদের সাথে বলেন যে উনি এই ভয় পেয়ে আসছেন সেখান থেকে। তো অনেকে ওনাকে বলতেছিল যে তুমি কেন গেলা ওই জায়গায় একা একা। তো তৎক্ষণাৎ আধা ঘন্টার ভিতরে সে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় এবং সে অনেক কষ্ট করে সেটা নিয়ে। পরবর্তীতে এখানকার যে স্থানীয় কবিরাজ যারা আছেন ওনারা এটাকে গুনিন বলেন। তো স্থানীয় গুনিনরা তাকে কিছু ট্রিটমেন্ট করে এবং সে পরবর্তীতে সুস্থ হয়ে যায় এবং সে এখনও আছে, তবে আমরা তার সাথে দেখা করতে পারি নাই আর কি। ধন্যবাদ জানাচ্ছি রাকিবকে। রাকিব এই সুইসাইডাল এরিয়া নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে যে ঘটনাটি সংগ্রহ করেছেন সেটা তো আপনাদেরকে শোনালেন। তো আমরা এ পর্যায়ে বিপুলদার কাছে জানতে চাই যে এই এরিয়াটার এক্স্যাক্ট লোকেশন, মানে এটা ঠিক কোন জায়গায়, ওই গ্রামটার নাম কি? এটা কৈলাসগঞ্জ মোল্লাবডুব গ্রাম। তা আর ওই স্পটটা, জি, ওই স্পটটা হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার দূরে গাজীফিশ নামক এক জায়গা, তার একটু দক্ষিণে। তার মানে আমরা যেখানে আছি কৈলাসগঞ্জ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা জায়গাটার নাম গাজীফিশ নামে পরিচিত একটা বড় মাছ তার পাশে। তার মানে ওই জায়গাটা থেকেও আরেকটু সাইডে আর কি সেই বিশেষ ওই জায়গাটা অবস্থিত আর কি। আচ্ছা, আমরা তো সুইসাইডাল এরিয়া সম্পর্কে জানলাম। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জাপানের মাউন্ট ফুজিয়ামা পাহাড়ের পাশে একটি বন রয়েছে যেটাকে সুইসাইড ফরেস্ট বলা হয়। সেই বন নিয়ে কিন্তু একই ধরনের কথা যেটা আমরা কিন্তু বিপুলদার কাছ থেকে জেনেছি, তারপর চিরঞ্জিতদার কাছ থেকে জেনেছি, সেটা হচ্ছে যে ওই বনে কেউ ঢোকার পর হঠাৎ করে তার জীবনের বিভিন্ন হতাশা, সেই হতাশাগুলো জেঁকে বসে, তার মাথার ভিতর ওই জিনিসগুলো কাজ করে। তার জীবনের না পাওয়া স্মৃতিগুলো আবার পুনরায় জেগে ওঠে, তার জীবনের ব্যর্থতাগুলো আবার তার বারবার মনে পড়ে। তার জীবনে হাজার সফলতা থাকার পরেও মনে হয় যে ইস, আমার জীবনটা আরও তো ভালো হইতে পারতো, আমার জীবনটা অর্থহীন, এ জীবন দিয়ে কি করব। এই অনুভূতিগুলো জাগ্রত হতে থাকে। মাউন্ট ফুজিয়ামা পাহাড়ের পাশে এই সুইসাইড ফরেস্ট নিয়ে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন হচ্ছে। সেখানে যেই মাটি আমরা যেটা বলি ওটা আসলে এক ধরনের বিশেষ ধরনের মাটি বলতে হবে। এটা নিয়ে আমাদের কিন্তু আলাদা একটা এপিসোড রয়েছে, এই এপিসোডে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো যার কারণে এখন এই বিষয় নিয়ে আলোচনা আমরা করব না। তবে এইখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখানে ভয়ঙ্কর কোনো একটা এন্টিটির উপস্থিতি রয়েছে যারা মানুষদেরকে তার হতাশা বা ব্যর্থতাগুলো পুনরায় জাগ্রত করার চেষ্টা করে। আর এই মানুষদেরকে আত্মহত্যা যে প্রবণতাটা এইটাকে নতুন করে সৃষ্টি করে। এটা মূলত দুষ্টু যে সমস্ত পিশাচ টাইপের জিন রয়েছে, এখানে বোঝাই যাচ্ছে এটা তাদেরই কাজ। এই জন্য লিসেনারদের বলবো যে আপনারা প্রকৃতি দেখতে আসুন, সুন্দর করে দেখুন। রিসোর্ট কর্তৃপক্ষ অনেক সুন্দর করে দেখাবে, এর পাশে আরও রিসোর্ট রয়েছে, তারাও সুন্দর করে দেখাবে। কিন্তু লোকাল লোকজনের সাথে পরামর্শ ছাড়া নিজে নিজে এলোমেলোভাবে বনের ভেতরে বা এমন কোনো স্থানে যাওয়া যেই জায়গাগুলো আমরা চিনি না, লোকাল লোকজনের পারমিশন ছাড়া বা তাদের কাছে পরামর্শ করা ছাড়া আমার মনে হয় এই জায়গাগুলো এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। কারণ এই যে আসার সময় আমরা যখন বিপুলদের সাথে কথা বলছিলাম, তো ওনার চাচা আমাদেরকে বলছিলেন যে 3টা জায়গা বিশ্বাস করতে হয় না। একটা হচ্ছে পানি, বন, আর একটা জায়গার নাম কী যেন বলেছিল, ভুলে গেছি আর কি। 3টা জায়গার কথা বলেছিল আর কি, পানি, বন, আগুন বা এরকম কিছু একটা বলেছিল আর কি। তার মধ্যে যে বনটা বলেছিল যে অনেকে অবহেলা করে ঢুকে যায়, আসে কি সবসময় যাচ্ছি, কি হতে পারে, তখনই একটা বিপদ হয়ে যেতে পারে। তো
ধন্যবাদ জানাচ্ছি চিরঞ্জিত দাকে আর বিপুল দাকে। ওনাদের উপস্থিতি আজকে আমাদের এই অপারেশন সুন্দরবন এপিসোডটাকে আরও প্রাণবন্ত করেছে, কারণ প্রথমবারের মতো আমরা একদম অরিজিনাল যেই লোক যারা এই বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তাদেরকে নিয়ে এসেছি। তবে এখন চিরঞ্জিত দাকে ছেড়ে দিলেও বিপুল দাকে ছাড়তে পারছি না, কারণ ওনার কাছ থেকে আরও অনেক কিছু জানার রয়েছে, অনেক ঘটনা ওনার কিন্তু রয়েছে। যেমন দক্ষিণা সম্পর্কে আমরা জানবো, এরপর লাশ নিয়ে সুন্দরবনের ঘটনা, ওলা বুড়িকে কেন্দ্র করে সুন্দরবনের ঘটনা, এছাড়া পরিত্যক্ত একটা ভয়ঙ্কর ভবন রয়েছে সেটা সম্পর্কিত ঘটনা জেনে তারপর ওনাকে বিদায় দিব। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি চিরঞ্জিত দাকে। আপনার কর্মস্থল আর আপনার যেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। ইনশাল্লাহ আশা করছি আমাদের লিসেনাররা যারা আসবেন নিকুঞ্জ রিসোর্টে, তারাও আমরা যেই আন্তরিকতাটা পেয়ে গেছি, যেই সার্ভিসটা পেয়ে গেছি, ওনারাও ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন। আর আমি এখানে দেখেছি আপনার যারা স্টাফরা রয়েছেন যথেষ্ট আন্তরিক। আপনাদের সকলকে আপনাদের ওয়ার্ল্ডের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমরা আবার বিপুলদার কাছে ফিরে যাব। দক্ষিণা সুন্দরবনের এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। না, এটা কোনো ডাকাত নয়, তাহলে এটা কি? অসংখ্য জেলে, মৌয়াল, এনারা এই দক্ষিণার কবলে পড়েছেন। জিনিসটা আসলে ওনারা কিভাবে দেখেন, দক্ষিণা নিয়ে কি ঘটনা উনি জানেন, চলুন শুনে আসি বাস্তব ঘটনা যা ওনারা পারিবারিকভাবেও প্রত্যক্ষ করেছেন, আর অনেক মানুষ তো দেখেছেনই, ওনারাও তো সেই জিনিসগুলো শুনেছেন। ওনার মুখ থেকেই শুনি। দাদা, দক্ষিণা সম্পর্কে আমাদেরকে বলুন। হ্যালো, সবাই ভালো আছেন? তো দক্ষিণা সম্পর্কে আমি কিছু বলবো। আমার এক কাকা, যার নাম পরিতোষ, তো ওনার জ্যাঠামশাইয়ের নাম ছিল বিমল। উনি খুব গরিব মানুষ ছিলেন। তো এখান থেকে বিগত 30 বছর আগের কথা, তখন আমাদের এলাকায় পাতার গোলকূপের একটা চলন ছিল। ফরেস্ট অফিস থেকে গোলকূপ কিনে নিত, প্রতিটা মানুষ প্রতিটা খাল নিয়ে নৌকা যোগে সেই গোলপাতাগুলো কেটে বের করে আনতো, এমনকি ওই গোলপাতা দিয়ে ঘর ছাওয়া হতো। সেই ঘর নিয়ে আমরা বসবাস করি। তো সেদিন ছিল মঙ্গলবার। উনি 3 জন লোক নিয়ে গোলপাতা কাটার উদ্দেশ্য রওনা হলো। পাশে জঙ্গল। তো উনি প্রথমবার ওপার যেয়ে গোলপাতা বের করে নিয়ে আসে। পরের বার আরেকটি আনতে যেয়ে আমাদের চর, যেটা বলি নদীর চর ভেঙে উঠতে উনি পিছনে ছিলেন, তার সামনে আরও 2 জন ছিলেন। উঠতে যে পিছন থেকে ওনারে বাঘ ধরলো, কিন্তু আসলে এটা বাঘ না, কারণ বাঘে ধরলে তাকে মেরেতেই ফেলবে, প্লাস তার মাংস তারা খাবে। কিন্তু আমরা সেই লাশটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে তার উদ্ধার করি, কিন্তু তার শরীরে কোনো একমাত্র ঘাড় ছাড়া অন্য কোনো জায়গায় ক্ষত আমরা পাইনি। তো আমাদের ধারণা ছিল এটা ছিল দক্ষিণা, কারণ দক্ষিণা মাংস খায় না, এটা আমাদের ধারণা। সে মানুষের প্রাণ নেয়, এইভাবে আমাদের আহ্বান কাল থেকে আমরা এটা শুনে আসছি বা আমরা শুনেছি। এইভাবে আমরা তাকে এইভাবে লাশ আনার পরে তারপরে আপনার এখানে প্রসেস অনুযায়ী পুলিশ তদন্ত বিভিন্ন প্রসেসিং করে তাকে দাফন করা হয়। দাদা, আসলে দক্ষিণা এই জিনিসটা বাঘের একটা অবতার না, দক্ষিণা পুরো বাঘের একটা অবতার। তো আমরা মনে করি দক্ষিণা বিভিন্ন রূপ ধরে মানুষের ক্ষতি করতে পারে। এই জন্য জঙ্গল একটা নিবিড় জায়গা, সেখানে আমরা গুনগান বা বাওয়ালি ছাড়া আমরা যাই না। তো এইখানে আমরা মা বনবিবির খুব ভক্তি শ্রদ্ধা করি। তো আমরা বাৎসরিক সেখানে পূজা করি এবং মা বনবিবিকে আমরা জঙ্গলের দেবী হিসেবে মানি। এবং এই মা বনবিবির পূজাটা সম্পূর্ণ পুঁথি দ্বারা, পুঁথি হাতের লেখা পুঁথি, যেটা আল্লাহ তাআলার নাম রয়েছেন। এখানে কয়েকটা দেবতা নিয়ে পুজো করা হয়। মা বনবিবি, সাজঙ্গুলি, দক্ষিণা, দুঃখে, এই হলো আমরা জঙ্গলের দেবতা হিসেবে এনাদেরকে সবাই মানি। সেভাবে আমরা 1 সাল থেকে আমরা হাত কাটা সম্পত্তি, এটা আমাদের পুরোটাই জঙ্গল ছিল, সেইভাবে এখন এইভাবে আমরা মেনে আসছি।
প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে অত্র এলাকায় অধিকাংশই হিন্দু পরিবার বসবাস করে। অনেক আগে থেকেই, বহুকাল আগে থেকেই এখানে হিন্দু পরিবার বসবাস করে, এবং আশেপাশে আরও অনেকগুলো পাড়া রয়েছে, সেখানেও অনেক হিন্দু পরিবার বসবাস করে। মূলত এখানে ওনাদের নিজস্ব কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বনবিবি নামে তাদের একটা দেবী রয়েছে, যাদেরকে ওনাদের বিশ্বাস মতে ওনারা উপাসনা করেন। এছাড়া দক্ষিণাকে ওনারা অপদেবতা হিসাবে চিন্তা করেন, কিন্তু বনবিবিকে ভালো দেবতা হিসাবে বা দেবী হিসাবে ওনারা চিন্তা করেন। এটা ওনাদের এখানকার বিশ্বাস আর কি। তো সেই অনুযায়ী ওনারা মোটামুটি ওনাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন। তাহলে আমরা বুঝতে পারলাম দক্ষিণা বাঘের অবয়বে একটি ভয়ঙ্কর এন্টিটি, যা কিনা মানুষের মাংস খায় না, কিন্তু সুযোগ পেলেই মানুষকে হত্যা করে এবং বিভিন্ন রূপ ধরে মানুষকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের ভেতরেও নিয়ে যায়, আর তখনই তাকে আক্রমণ করে, তাকে মেরে ফেলে। দাদা, আর একটা বিষয় আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন না, আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কাছাকাছি এমন কোনো পরিত্যক্ত ভবন আছে কি না। আমরা এর আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম, ঠিক মনে নাই এটা এক্স্যাক্ট কোথায়, সুন্দরবনের সেই জায়গাটা পরিত্যক্ত পড়ে রয়েছে, সেখানে মানুষ আর থাকতে পারে না। একটা বিশেষ উদ্দেশ্যে সেটা করা হলেও পরবর্তীতে এখানে কোনো মানুষজন থাকতে পারে না, ওখানে জিনেদের আবাসস্থল। এই জায়গাটা আসলে কোথায়, ওই জায়গা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। ওটা হচ্ছে আমাদের এই কৈলাসগঞ্জ গ্রাম, জঙ্গলের পাশে যে আমাদের গ্রামটা। তো এখান থেকে আপনার 5 থেকে 7 কিলোমিটার দূরে ভদ্র নদী বলে একটা নদী আছে, তার পাশে অবস্থিত। তো এই জায়গা পুরাতন অনেক একটা নিদর্শন আছে। এখানে ভাঙা একটা পুরাতন বিল্ডিং আছে, একটা পুকুর ছিল, আস্তে আস্তে পুকুরটা বন্ধ হয়ে গেছে। তো ওখানে আম গাছ ছিল, আমলকি গাছ ছিল, খেজুর গাছ ছিল, সেগুলো কালে কালে এখন নেই বললেই চলে। তো এখানে এখন মানুষজন বসবাস করতে পারে না, এমনকি ওখানে পুজো অর্চনাও হতো আমরা শুনেছি। তো আমি সে জায়গায় স্পটও দেখেছি। এখন সেখানে একটা ভয়ের আতঙ্ক কাজ করে, কারণ সে জঙ্গলটা খুব উঁচু এবং সেখানে বন্যপ্রাণীর চাপও বেশি থাকে। দাদা, ওই জায়গাকে নিয়ে কোনো ভয়ের ঘটনা কি আপনার জানা আছে? ও জায়গাটা ভয় বলতে, এখান থেকে বেশ কিছু বছর, 2 বছর থেকে 3 বছর আগে কিছু লোক গিয়েছিল মাছ মারার উদ্দেশ্য। তাদের মুখেই শোনা কথা যে ওইখানে গেলে নাকি মানুষের বিভিন্ন রকম উপসর্গর চাপ, যেটা বলি আমরা, সেটাও দেখা দেয়। কারণ ও জায়গাটা খুব নিবিড় জঙ্গল, মানে এত ঘন জঙ্গল সুন্দরবনে আর কোথাও দেখা যায় না। এই জন্য ভয়টা বেশি মানুষের কাজ করে, প্রায় অন্ধকার আচ্ছন্ন থাকে। আচ্ছা দাদা, আপনার সাথে যখন কথা বলছিলাম তখন একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা আমাদের এলাকাগুলোতে মাঝে মাঝে বসন্ত বুড়ি, ওলা বুড়ি, যারা এই ধরনের রোগ ছড়ায় বলে আমাদের এলাকাগুলোতে কথিত আছে, অনেকে বিশ্বাস করেন। আপনাদের সুন্দরবন এলাকায় কি এই ওলা বুড়ি বা বসন্ত বুড়ির কোনো ঘটনা আছে? ওলা বুড়ি, বসন্ত বুড়ি ঘটনা আছে। বসন্ত রোগে অনেকে আক্রান্ত হয় এলাকায়, তো অনেক ঝাড়ফুঁস মাধ্যমে সেটা ভালো করা হয়। অনেকে আমি দেখেছি কলা পাতায় রেখে শোয়ানো হয়েছে আমাদের এলাকায়, অনেক আমাদের ভাই বেড়াদার ভিতরে আছে, একই বংশধরে আমার একজনের হয়েছিল। তো এটাকে আমরা খুব ভয়ানক একটা অসুখ মনে করি। খুব ঝাড়ফুঁসের মাধ্যমে এটা আমরা নিরসন করি। নির্দিষ্ট করে কোনো ঘটনা আছে যে কেউ দেখেছে ওলা বুড়িকে? না, এরকম নির্দিষ্ট ঘটনা নেই, কিন্তু আমরা শুনেছি যে ওলা বুড়ি কারণে এইগুলো হয়। দাদা, লাশ নিয়ে কোনো ঘটনা, বিশেষ করে সুন্দরবন থেকে লাশ নিয়ে কেউ ফিরছিল, এমন সময় কোনো ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছে, এমন কোনো ঘটনা আপনার জানা থাকলে আমাদের লিসেনারদের জন্য বলবেন। লাশ নিয়ে ঘটনা বলতে, এখান থেকে 3 বছর আগে আমাদের এখানে একজন গলায় দড়ি মারা গিয়েছিল জঙ্গলে। মারা যাওয়ার পরে তার লাশটা আনতে যেয়ে পথে অনেক ভৌগোলিক ঘটনা ঘটে। এমনকি লাশ যখন গাছ থেকে, উনি গলায় দড়ি মারা গিয়েছিলেন, তো গাছ থেকে যখন নামানো হলো, লাশ তো কেটে দিয়ে নামাতে হয়, গলায় দড়ি যখন কেটে দিয়ে নামাতে হবে, নামাবার চোটে তো একটা লাশ তো ভেঙে চুরে পড়ার কথা, সে ভেঙে চুরে না পড়ে সোজা একটা মানুষ স্ট্রেট যেভাবে শুয়ে থাকে সেভাবে শুয়ে থাকলো।
খুব আশ্চর্য ঘটনা। তারপরে সঙ্গে চৌকিদার ছিল, আমাদের এখানের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছিল, আর ছিল আপনার প্রশাসন বিভাগ। সবাই একটা আতঙ্কে, বিষয়টা কি, একটা মানুষ লাশ যখন নামাবো সেটা ভেঙে চুরে পড়বে, সেটা এস্টেট কেন শুয়ে থাকলো। হ্যাঁ, তারপর তাকে খুব মানে সঙ্গে তো আপনার গুণমান ওজা এগুলো ছিল, তাদের দিয়ে কন্ট্রোল করে ওনাকে আনা হয়, তারপর ওনার দাফন কাজ করা হয়। দারুণ একটা ঘটনা শুনলাম, যদিও খুব সংক্ষেপে উনি বলেছেন উনি ওনার মতো করে যে লাশটা ওই যেটায় ঝুলছিল দড়িটা কেটে দেওয়ার সাথে সাথে একদম সমান হয়ে পড়ে গিয়েছে। এতক্ষণ তো দাদার মুখে অন্য ঘটনা শুনলাম, দাদার নিজের সাথে ঘটে যাওয়া এখন আমরা শুনবো। দাদার মতো করে বলবেন যে ওনার সাথে ওনার এই জীবনে যে অভিজ্ঞতাগুলো হয়েছে, উল্লেখযোগ্য যে ভৌতিক ঘটনাগুলো দাদার মুখে এখন শুনবো। দাদা যদি বলতেন এরকম। আমার জীবনে উল্লেখযোগ্য ঘটনা আছে। আমাদের যে জমি করি আমরা, জমির পাশে খাল আছে, খাল বললি আমরা যেটা, সেটা আগে স্বাদু পানি থাকতো, মানে মিষ্টি পানি। সেখানে শৈল মাছ, টাকি মাছ, কই মাছ, বিভিন্ন মাগুর মাছ হতো। তো জল কমে গেলে শীত মৌসুমে ওটাকে আমরা লাফা দিতাম। লাফা বলতে খালের জল কমে গেলে দুই সাইডে কলা গাছ আছে, যেটা বলি কলা গাছের দাগ দিয়ে দুই পাশে একটা বেড়া মতো করে দিয়ে উপরে আপনার দিয়ে ঘাস কুটো দিয়ে মাটির লেপন দিয়ে রেখে আসতাম। তো রাত্রি মাছ লাফ দিয়ে উঠতো, কাদায় মিশে যেত, সকালবেলা ওই মাছ ধরে নিয়ে আসতাম। তো সকালে গেলে অনেক সময় মাছ পাওয়া যেত না, কেউ না কেউ নিয়ে যেত। এক্ষেত্রে আমরা রাত 3টে 2টার দিকে যেতাম মাছ আনতে। তো আমি একদিন মাছ আনতে গেছি, তো বাড়ির থেকে বড় খাড়া নিয়ে গেছি, যেটা খাড়া বলি আমরা, আমাদের এখানে মানুষ আছে ওরা বানায়। তো খাড়ায় মাছ ঢুকাচ্ছি, তো ঢুকাতেই আছি, তো এক লাফায় আপনার সর্বনিম্ন 15 কেজি থেকে 20 কেজি মাছ আমরা পাতাম। তো মাছ ঢুকোয়ার পরে টোটালি আমার খাড়ায় কোনো মাছ নেই। বিষয়টা কি, এমন অবস্থায় আমার তখন শরীরে ভীত কাজ করলো। এমনকি ওই ভরার ভিতরে আমি কীভাবে শুয়ে আছি, পড়ে আছি, আমি নিজেই বলতে পারি না। সকালবেলা আমার বাবা খোঁজ করতে বেরিয়েছে যে ছেলে কোথায় গেল, গিয়ে দেখলো যে আমি লাফার পরে ওইভাবে নিস্তব্ধ হয়ে পড়ে আছি। ওনারা বাড়ি নিয়ে আসলেন, আনার পরে আমাকে গুণমান দিয়ে ওজা দিয়ে ভালো করে ঝাড়ান পোছান করে আমার জ্বরে পরিণত হলো, এমনকি টাইফয়েডও হয়েছিল। প্রায় মাস 2 ভোগার পরে আস্তে আস্তে আমি ভালো হই। আর একটা ঘটনা বলেছিলেন আমাদেরকে, ওই একটা অবয়বকে বসে থাকতে দেখেছিলেন জঙ্গলের মধ্যে, সেই জায়গাটা আমাদেরকে দেখেছে, ওই ঘটনাটা যদি বলতেন। তো জঙ্গলের ভিতরে আমি এখান থেকে 5 থেকে বলছি, প্রায় কিলোখানিক ভিতরে, প্রায় 1 কিলো ভিতরে আমি একটা খালে জাল ধরতাম, বেন্তি জাল। এখন বেন্তি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেখানে প্রচুর মাছ পাওয়া যেত। সেদিন ছিল পূর্ণিমা রাত। তো আমি মাছ ধরতে গেছি। মাছ ধরতে যাওয়ার পরে তো কিছু লোক আমার মনে হচ্ছে নৌকোয় আসছে, কিন্তু আসলেই নৌকোয় আমি ভাবছি ডাকাত আসতে পারে না অনেক চোরও আসতে পারে। তো আমি নৌকার পাশার থেকে নেমে ড্রাগ হয়ে বসে আছি, কারণ জঙ্গলের নদী ড্রাগ হয়ে বসলে সম্পূর্ণ গাংটা পরিষ্কার দেখা যায়। এক্ষেত্রে বসে আছি, তো বাবাই শেষ হয় না। তারপরে নিজের ভিতরে ভয় কাজ করছে যে বিষয়টা কি হলো, যে শব্দ পাচ্ছি, নৌকা বাবার শব্দ হচ্ছে, জাল বাবার খেমনের শব্দ হচ্ছে, গাছপালা ভেঙে পড়ার শব্দ হচ্ছে, কিন্তু কোনো লোকজন নেই, কিছু নেই। কিন্তু আমার গার চুলগুলো খাড়া হয়ে উঠছে, খুব একটা ভয়কর ব্যাপার। তো আমি সম্পূর্ণ যেন আমার গাটা অবেশ হয়ে আসতেছে। তখন এমনকি আমার মানে ভাষা, মুখের যে ভাষা, সে ভাষা বলার মতো ক্ষমতা আমার নেই। ওই মতো অবস্থায় দেখছি আমার সামনে দিয়ে এক মেয়ে ছেলে, চুলগুলো ছাড়া এবং বেশ লম্বা চুল, এবং মানে কি বলবো, সেকেন্ডের ভিতরে নদীটা পার হয়ে এপার থেকে ওপারে চলে গেল। যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে মূর্ছাগত হয়ে পড়লাম। এক পর্যায়ে আমি কিছু বলতে পারি না, অজ্ঞান অবস্থা। তারপরে আধা ঘন্টা পর একটা নামাজের ধ্বনি, আজানের ধ্বনি যেন আমার কানে ভেসে আসছে। তৎক্ষণাৎ আমার জ্ঞান ফেরে। এর আগে আমার কোনো জ্ঞান বাই ছিল না। আচ্ছা,
বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এবং আমাদেরকে যখন আপনি ওদিক দিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই জায়গাগুলো আমাদেরকে দেখিয়েছিলেন যে এইখানে জাল ফেলেছিলেন বা এরকম ইয়েগুলো আমরা দেখলাম আর কি। বললেন যে এই জায়গাগুলো ভালো না, একটু দ্রুত চলে যেতে হবে। এরপর আমরা আবার দ্রুত চলে আসলাম। তাতে আর কোনো ঘটনা আছে এরকম কিছু? বিশেষ করে এই যে বলছিলেন যে আপনার দোকানে যখন আমরা বসেছিলাম যে এই যে রাস্তাটা এখন তো পাকা হয়েছে এই সাইড দিয়ে, একটা সময় তো এরকম ছিল না। তো এই জায়গাটাতে আপনি বলছিলেন যে অনেক ভয়ঙ্কর ছিল, সেটা কেমন ছিল? তো আমার এক কাকা তৎকালীন মাছের ব্যবসা করতেন। তো উনি তো মাছ কিনতে যেতেন, তা খুব রাত্রে মাছ কিনে ফিরতেন। আমাদের গ্রামের পশ্চিম মাথায় একটা গেট আছে, সেখানে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালীন সময়। তো উনি বর্ষাকালে ওই মাছ নিয়ে আসতে যে পথে আমাদের বাড়ি ছাড়া আরও 1.5 কিলো পরে আমাদের গ্রামটা হচ্ছে পুরো 2 মাইলের মতো। তো একদম পশ্চিম মাথায়। তো আসতে যে পথে দেখে একটা বাঁশ নদী রাস্তার এবার থেকে ওবার আড় করা। উনি ভাবছে হঠাৎ করে বাঁশ কেন, যাওয়ার সময় তো কোনো বাঁশ দেখলাম না। তো উনি খুব ভয় কাজ করতেছে। উনি সঙ্গে সঙ্গে মাছের যেটা ডালা বলি, ওনার মাছের ডালা ছিল মাথায়। উনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডালাটা মাথার থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে উনি চিন্তা করলেন যে বাঁশ যদি আমি ডেবেই যাই তাহলে তো বিপদ হতে পারে। উনি তৎক্ষণাৎ হঠাৎ করে কি বুদ্ধি না কি কায়দায় উনি বাঁশের গায়ে ওনার টাচ হলো। তা টাচ হলে পরে ওই বাঁশটা দ্রুত আবার সোজা হয়ে গেল। উনি তৎক্ষণাৎ বাড়ির লোকজন ডাকলেন। ডাকার পরে ওনাকে ওখানে মৎস্যগত হলো। আমরা বাড়ির থেকে লোক গেলাম সংবাদ পেয়ে, ওনাকে ওখান থেকে নিয়ে আসলাম। মাছ শাক তো পালাম না, ওনার যে অনেক মাছ ছিল সেদিন মাছও পাওয়া যায়নি ওনার কাছ থেকে, কোনো ডালায় কোনো মাছ ছিল না। এমত অবস্থা উনি বাড়ি আসেন। তারপরে ওইখানে শোনা গিয়েছিল একজন গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সেইখান থেকে ওইখানে উপসর্গ চাপটা বেশি থাকে। দাদা আর একটা জিনিস বলছিলেন যে ছোটোবেলায় এইখানে আপনাদের যে বাড়িটা, এইখানে যদি দোলনায় কাউকে দুলিয়ে দেওয়া হতো সেটা একা একাই দুলতে থাকতো। তারপরে একজন খুব ভালো মানের একজন মুসলিম ওঝার কথা বলেছিলেন, এই ঘটনাটা যদি বলতেন লিসেনারদেরকে। তো এখানে হয়েছিল কি, এখানে সম্পূর্ণ আবাদ কাটা সম্পত্তির পরে বসবাস। তো যেখানে জঙ্গল ছিল সেক্ষেত্রে ভয় ভীতি তো প্রচুরই ছিল। তো এখানে এমন এক সময় বাচ্চাদের যখন হেল্লা ঝোলানো হতো অটোমেটিকই হেল্লাটা ঝুলতো। বিভিন্ন ভয়, ঘরের চালে ঢিল মারলে যেমন শব্দ হয়, যেটা আমরা গ্রামের ভাষায় উল্কি মাটি বলি। উল্কি মাটি, যে ইঁদুরির যে মাটিগুলো ছোট ছোট নিবিড় মাটি হয়, ওইরকম ছুঁড়ে ফেলার মতো শব্দ পাতাম। এমনকি গ্রামে প্রতিটা বাড়ি টাইফয়েড কলেরা আগে বলতো এটা হয়ে থাকতো। এমনকি প্রতিটা বাড়ির থেকে প্রত্যেক বছরে 2-5 জন করে লোক মারা যেত এইসব উপসর্গ ঘটিত ব্যাপারে। তারপর থেকে এখানে আমরা এটা হলো আমাদের হিন্দু মেজরিটি % লোক বাস করি। আমরা সব ক্ষত্রিয় সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মের মানুষ। তো আমরা কালী পুজো মানসিক করি, কালী পুজো করি। এবং আমাদের এখানে এক হুজুর উনি এসে গ্রামের পূব মাথা থেকে পশ্চিম মাথা, আমাদের গ্রামটা পশ্চিম লাম্বা, তো পূর্ব থেকে পশ্চিম মাথা পর্যন্ত মশাল, যেটা বলি মশাল, লাঠির মাথায় বেশ কিছু বেঁধে, কষ্টা যেটা শোন বলি আমরা, ওটা বেঁধে মশাল তৈরি করে উনি গ্রামের পূব থেকে পশ্চিম মাথা পর্যন্ত প্রতিটা বাড়ি ওই মশাল নিয়ে আর মন্ত্রপুট করতে করতে উনি যান। সেইখান থেকে আমরা এটার হাত থেকে আমরা রক্ষা পাই। একজন বিশেষ সুফি দরবেশের কথা বলেছিলেন, এখনও জঙ্গলে গিয়ে যদি তার শেখানো যেই পদ্ধতি আছে সেটা পড়ার পরে নাকি অনেক দেওদানব ভয়ে পালিয়ে যায়, সেই সুফি দরবেশের নাম? তো আমরা এখানে প্রায় মানুষ মন্ত্রতন্ত্রে বিশ্বাসী। আমার বাপ ঠাকুরদারা মন্ত্রতন্ত্র নিয়েছিলেন। আমার বাবা বা আমার জ্যাঠামশাই মন্ত্র নিয়েছিলেন সুধীর ফকির কাছ থেকে। ওনার গুরুদেব ছিল মল্লেশ ফকির। তো এখনও তাহার দোহাই দিয়ে জঙ্গলে চললে, নদী পার হতে গেলে যদি কুমির থাকে, মল্লেশ ফকিরের নাম বললে কুমিরই ধরে না। এখনও জঙ্গলে গেলে তার মন্ত্র লাগবে না, 3 বার মাটিতে হাত দিয়ে যদি 3 থেকে 7 বার মল্লেশ ফকিরের নাম কায়মনোবাক্যে প্রার্থনা করে বা বলে, সেই জঙ্গলে কোনো বাঘ সেই দিনের মতো তাকে কোনো বাঘের অত্যাচার বা সাপের অত্যাচার তারপরে হবে না। এটা আমাদের বিশ্বাস। ওনার নাম হচ্ছে মল্লেশ ফকির। উনি অনেক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। বিশেষ করে সুন্দরবন এলাকায় ওনার যথেষ্ট আধ্যাত্মিক প্রভাব উনি রেখে গিয়েছিলেন।
তবে ওনার সম্পর্কে এখানকার মানুষের বিশ্বাস এইটা যে ওনার নাম নিলে যে এই সমস্যাগুলো থেকে বাঁচা যায়। তবে আমরা বিশ্বাস করি যে আমরা সব সময় যে কোনো বিপদে আল্লাহ তাআলার নাম নিব, এটা আমরা বিশ্বাস করি। তবে এক একটা জায়গায় এক একটা সংস্কৃতিতে মানুষের বিশ্বাসগত পরিবর্তন তো থাকবেই, বিশ্বাসগত ভিন্নতাও থাকবে। এখানে এসে এই ধরনের বিষয়গুলো আমরা দেখলাম। তো দাদা, আপনার কাছ থেকে তো আমরা অনেক কিছু জানলাম। সর্বশেষ আর একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আপনি এই সুন্দরবনকে কিভাবে দেখেন? আমরা দূর থেকে দেখি একটি জঙ্গল, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 65% বাংলাদেশে পড়েছে। তো সেখানে অনেক ধরনের প্রাণী বৈচিত্র্য রয়েছে, বাংলাদেশের ফুসফুস আমরা বলি। তা আমরা সুন্দরবনকে একরকমভাবে দেখি, আমরা ঘুরতে আসি, দেখে চলে যাই, অনেকে এরকম আসে। কিন্তু সুন্দরবনকে আপনারা কিভাবে দেখেন? সুন্দরবন আপনারা জঙ্গল নামে দেখেন, কিন্তু এটা আমরা বন হিসেবে মনে করি। কারণ এত নিবিড়, এত গাছপালা, এত ঘন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ গাছের একটা শুকনো ডাল যদি পড়ে, যে কোনো মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। তো এটা আমরা সম্পূর্ণ মায়ের মতো মনে করি, যে একটা মা একটা শিশুকে যেমন রাখে ঠিক তেমনই মনে করি। এই বিশ্বাসে কিন্তু আমরা জঙ্গলে যাই, যে আজকে আমি মায়ের কোলে আছি, এই বিশ্বাস নেই। এই বিশ্বাস যেদিন আমাদের থাকে না, সেদিন আমরা যাই না। যেদিন মনের থেকে আমাদের খারাপ লাগে যে আজকে জঙ্গল গেলে বিভিন্ন হতে পারে, সেদিন আমরা যাই না। যেদিন আমরা মনটাকে ভালো রাখি, ভালো মনে করি, সেদিন আমরা জঙ্গল যাই। এবং জঙ্গল থেকে আমরা কিন্তু কাঠ, কাঁকড়া, মাছ, বিভিন্ন জিনিস আমরা সংগ্রহ করি। এইভাবে আমরা জীবিকা নির্বাহ করে আসছি, মানে বহু কাল থেকে। এই যে বন্যা, ঝড়, ঝঞ্ঝা, আপনারা বলছিলেন যে এগুলো খুব একটা বেশি টেরই পান না। টের পাই না আমরা, এটা আমরা টের পাই না। কারণ আমাদের এখান থেকে সুন্দরবন শুরু, সুন্দরবন থেকে বঙ্গোপসাগর, সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর, আমাদের বাড়িটা উত্তরে। আর এখানে আয়লা হলো 88 হেরিখান, যেটা বলি আমরা, বেশ আগে হয়েছিল। তো বিভিন্ন ঝড় এখনও এই পর্যন্ত সুন্দরবনের জন্যে কোনো ঝড়ের, আমাদের টোটালি কোনো ঝড়ের আঁশ আমাদের এলাকায় লাগেনি। প্রিয় লিসেনার্স, আসলে সুন্দরবন সম্পর্কে ওনাদের অনুভূতি তো জানতে পারলেন না। আমাদের অনুভূতিও কিন্তু যে অনেকটা ভিন্ন। বিষয়টা এরকম না, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশকে যদি আমরা ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে চাই, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বাংলাদেশিদের জন্য একটা বিশেষ নেয়ামত হচ্ছে এই সুন্দরবন। এই সুন্দরবনকে ধ্বংস করা যাবে না, এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবনের ক্ষতি হয় এমন যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, যে কোনো ধরনের প্রকল্প থেকেও সরকারকে বিরত থাকতে হবে, এটাই আমি মনে করি। আশা করি অনেকেই সেটা মনে করেন যে সুন্দরবনকে ধ্বংস করে আমরা কোনো অবকাঠামো বা অনেক ধরনের উন্নয়নের কথা আমরা যদি শুনিও, সেটা আমরা চাই না। সুন্দরবন যদি থাকে, আল্লাহর এই বিশেষ নেয়ামত, তাহলে বাংলাদেশের অনেক কিছু ইনশাল্লাহ রক্ষা পাবে, যেটা আসলে না দেখলে বোঝার উপায় নাই। এখানে না এলে, নিজের চোখে না দেখে গেলে বোঝাই যাবে না যে সুন্দরবন বাংলাদেশের জন্য কতটা অপরিহার্য। মহান আল্লাহ বাংলাদেশিদের জন্য এক বিশেষ নিয়ামতটা দান করেছেন। এটা আমরা কোনোভাবে যেন ধ্বংস না করে ফেলি, আমাদের কোনো কর্মকাণ্ডের জন্য এটা যেন ধ্বংস না হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আপনাদের হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপুল দাকে আপনারা কিন্তু অনায়াসেই দেখতে পারবেন যদি আপনারা এই নিকুঞ্জ রিসোর্টে আসেন। তার সাথে গল্প করতে পারেন, অনেক দিল খোলা মানুষ। নিকুঞ্জ রিসোর্টের ঠিক উল্টা পাশে ওনার একটি দোকানও রয়েছে, অনেক রাত পর্যন্ত উনি দোকানদারি করেন, অনেক আড্ডা দিতে পারবেন তার সাথে, যেমনটা আমরা দিয়েছি। আপনারাও এসে তার কাছ থেকে অনেক ধরনের গল্প, ভৌতিক গল্প না হোক, আরও তার জীবনে যেই সমস্ত ঘটনাগুলো ঘটে গিয়েছে সুন্দরবনে, সেগুলো শুনতে পারবেন। তাছাড়া উনি নৌকা চালিয়েও মাঝে মাঝে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এখানে নৌকা চালানোটা ওনার মেইন প্রফেশন না, তবুও উনি মাঝে মাঝে যখন আমাদের দাবির প্রেক্ষিতে অনেকে আসে না যে একজন অভিজ্ঞ মানুষকে দেন আমরা একটু ভিতরে যাব, তখন এই বিপুলদার মতো মানুষ নৌকার বৈঠাটা ধরেন। বিপুলদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের হলের পক্ষ থেকে। আশা করছি আপনার কাছ থেকে ভবিষ্যতেও ইনশাল্লাহ
আমরা আরও অনেক ঘটনা পাবো। দাদা, আরেকটা লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে সুন্দরবনের মধু তো আপনি বিক্রি করেন। সুন্দরবনের মধু কিন্তু দাদার কাছ থেকে এসে সংগ্রহ করতে পারবেন, একদম খাঁটি মধু। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবারে রবি ভাইয়ের কাছে যাব। রবি ভাইয়ের মুখ থেকে এবারে আমরা পরপর দুটি ঘটনা শুনব সুন্দরবন সম্পর্কিত। রবি ভাই এখন আপনাদেরকে প্রথমবারের মতো আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথমবারের মতো নিজে থেকেই আপনাদেরকে ঘটনা শোনাবেন, কারণ আজকের এপিসোডটা একটু ভিন্ন রকম। আমি নিজে কোনো ঘটনা বলবো না, আজকে আমাদেরকে যারা ঘটনা পাঠান সাধারণত তাদের মুখেই ঘটনা ইনশাল্লাহ শুনবো। বলবেন রবি ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রবি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দরবন কেন্দ্রিক দুটি ঘটনায় আমি একজনের কাছ থেকেই সংগ্রহ করেছি। ঘটনা বললেই বুঝতে পারবেন। তো প্রথম যেই ঘটনাটা, সেই ঘটনাটা 2008 সালের ঘটনা। এইটা আমাকে হারুন নামের একজন দিয়েছে। এই হারুন হচ্ছে মোয়ালি, যে হচ্ছে মধু সংগ্রহ করে। তো মধু বিক্রি করার জন্য আমাদের বাড়ির ওইদিকে যখন যাই, তখন একটা দোকানে বসে তার সাথে কথা হইতে এসব বিষয়ে কথা হলে সে আমাকে একটা ঘটনা বলে। তো তার ঘটনাটা ছিল এমন, এই হারুনের বাড়ি ছিল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। সে তার বড় ভাইয়ের সাথেই, সুন্দরবনে তো অনেক চর আছে, তো এর মধ্যে একটা চর হচ্ছে কালির চর। এই কালির চরেই তার বড় ভাইয়ের সাথেই থাকতো। তার বড় ভাই ওই সিজনাল কাজ করতো, গোলপাতা সংগ্রহ করতো, মধু সংগ্রহ করতো, তারপরে গরু চড়াতো। আর এই হারুন ছিল মূলত ওই মধু সংগ্রহ করার কাজেই। তো হারুন যেই টিমে ছিল, এই টিমে হারুনের সাথে তার যে আরও টিমমেট ছিল, এই তাদের সাথে গ্যাঞ্জাম হয়, এক পর্যায়ে মারামারিও হয়। সেই জন্য সে ওই টিম থেকে বের হয়ে আসে। বের হয়ে সে মনে মনে ভাবে যে আমি আর কোনো টিমে কাজ করব না, আমি নিজের মতো নিজেই এই মধু সংগ্রহ করব। তো একদিন সে নিজের মতো নিজেই মধু সংগ্রহ করতে যায়, কিন্তু অন্যান্য মোয়ালি যারা আছে তারা তাকে দেখে ফেলে এবং তাকে বন থেকে বের করে দেয় যে কোনো টিম ছাড়া তাকে কোনো কাজ করতে দেবে না। সেই জন্য সে এমনিতে একটু সাহসী ছিল, যুবক বয়সে ছিল তখন। সে মনে মনে ভাবে যে আমি একা একাই যাব, গিয়ে আমার মতো আমি মধু কেটে নিয়ে আসবো। তো সকালবেলা কিংবা দুপুরবেলায় যেই সময়টাতে মূলত সবাই মধু সংগ্রহ করে, সেই সময়টাতে গেলে হয়তোবা সে ধরা পড়ে যাইতে পারে। তো সেই জন্য সে মনে মনে ভাবে যে বিকাল যখন গড়িয়ে সন্ধ্যার দিক হবে তখন সে যাবে। আসলে এই মধু সংগ্রহ যারা করে, তারা এই মধু সংগ্রহ করাটাকে একটা পবিত্র পেশা মনে করে। তারা ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া এই কোনো মৌচাক যেগুলো আছে, এই মৌচাকে হাত দেয় না। তো হারুন জানতো যে সন্ধ্যার সময় এই কাজগুলো করা যায় না। তবুও হারুন একটু নিজের ওপরে বেশি বিশ্বাসী হয়ে সে ওই সন্ধ্যার দিকে একার মতো একা একটা নৌকা নিয়ে তার বড় ভাইকে বলে এই কালির চর যে জায়গাটা, এখান থেকে সে বনের ভিতরে আস্তে আস্তে যেতে থাকে। বনের ভিতরে যাওয়ার পরে সে আশেপাশে তাকায়, তো তখনও খুব বেশি অন্ধকার হয়নি, আলো ছিল। তো প্রথমে যে দুইটা মধুর চাক দেখে, সেই দুইটাতে শুধু মৌমাছি বসেছিল, কিন্তু সেখানে কোনো মধু ছিল না। তারপরে সে আরেকটু ভেতরের দিকে যেতে থাকে। তার মনে মনে একটা কথাই ছিল যে যদি আমার মরণ যদি বাঘের হাতে হয় তাহলে বাঘের হাতে হবে, কুমিরের হাতে হলে কুমিরের হাতে হবে। সে এইসব বিষয় নিয়ে এত তোয়াক্কা করতো না আর কি। তো সে এমন আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকে। একটু যখন বন যখন একটু ঘন হতে থাকে, তখন মোটামুটি বেশ একটু অন্ধকারের মতোই হয়ে আসছে। সে আস্তে আস্তে একটু ভেতরে যখন প্রবেশ করে, সে ভেতরে গিয়েই প্রথমেই তার চোখ পড়ে একটা ছোট একটা আসনের মতো জায়গা, যেটা একটু মাটি থেকে একটু উঁচু, এবং অবাক হয় যে ওই আসনের ওপরে একটা সন্ন্যাসী গোছের মানুষ বসে আছে, যার পরনে ছিল কালো কালারের ধুতি এবং চুলে অনেক বড় জট ছিল। আর তার থেকেও সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই যে সাধুটা ছিল, এই সাধুটার পাশে একটা কালো প্রাণী বসেছিল। সে যখন একটু ভালোভাবে তাকায়, তখন দেখতে পারে যে এই প্রাণীটা একটা কালো বাঘ, মানে আমরা যেটাকে ব্ল্যাক প্যান্থার যেটাকে বলি আর কি, মানে কালো বাঘ যেটাকে বলি এইটা। আর এই কালো বাঘটার চোখ ছিল একদম মানে রক্ত লাল, মনে হচ্ছে যে জল জল করতেছে।
তো সে ওই সাধুটার পাশেই বসেছিল। এমনিতেই এমনি পোষা প্রাণী যেমন বিড়াল যেমন পা নিয়ে মুখের সাথে যেমন ইয়ে করে, ওটাও তেমনভাবেই নিজের গায়ের পরিচর্যা করতেছিল। তো এইসবের দিকে তার অত তোয়াক্কা ছিল না। সে দেখতে পারে যে ওই সাধুটার একটু পেছনের দিকে দুইটা বড় বড় এই মৌচাক আছে, যেগুলো মূলত হাত দিয়ে ধরা যাবে। তো সে দেখতেছে যে ওই সাধু তো কিছু বলতেছে না, তো আমার মতো আমি কাজ সেরে নিয়ে চলে যাই। সে এমনিতেই একটু ওই উড়নচণ্ডী কোয়ালিটির মানুষ ছিল আর কি। তো সে অমন গেছে ওখানে গিয়ে যেই না মধুর গায়ে হাত দিতে লাগছে, তখনই দেখলো যে তার এই সাধুর পাশে যেই কালো বাঘটা ছিল, সেই কালো বাঘটা এই হারুনের দিকে তাকাইছে। হারুনের দিকে তাকায় কেমন যেন বাঘ যেমন করে ওঠে তেমন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হারুন ওখানে একদমই স্থির অবস্থায় বসে পড়ে, যেন তাকে বাঘটা না দেখে এমন, কিন্তু বাঘ তো ওকে দেখছে। তো ঠিক সেই সময় এই যে সাধুটা যে বসেছিল, এই সাধুটা আবার এই হারুনের দিকে তাকায় একবার এবং তার বাঘের দিকে একবার তাকায়। বাঘের দিকে তাকায় বাঘটাকে একটা নাম ধরে ডাকে। বাঘটাকে বলে যে রঘু, তুই বসে যা, চুপ করে থাক, এমন বলে। তো সে যখন এমন বলছে যে চুপ করে যা, বসে যাকে, তখন ওই বাঘটা আবার চুপ করে গেছে, কোনো প্রকার আর ইয়ে করতেছে না। ও যেমন নিজের গায়ের পরিচর্যা করতেছিল অমনই গায়ের পরিচর্যা করতে থাকে। আর এইদিকে ওই সাধুটা তখন ওই হারুনকে বলে যে সারা বনেই তো অনেক মধুর চাক আছে রে, এইখানে যে মধুরগুলো আছে এইগুলোতে ওপরেও চোখ দেওয়া লাগবে, এগুলো নিস না। তাই বলে ওই যে সাধুটা, সেই সাধুটা বসে থাকে, কিছু বলে না। তো এই হারুন তো মনে মনে ভাবছে যে আমি আসছি যখন, এই কাজ আমি করে নিয়েই যাব। তো হারুন কি করে, হারুনের একটা মৌচাকের কাছে যায়, যেই অস্ত্র বা ছুরি জাতীয় জিনিস থাকে সেটা দিয়ে এই হারুন একটা ওই মৌচাক থেকে কিছু মধু নিয়ে তার যেই পাত্র থাকে সেই পাত্রের মধ্যে ঢেলে সেটা নিয়ে সে পেছন দিকে হেঁটে চলে আসতে থাকে। তো যখন চলে আসতে থাকে তখন এই সাধু বলে যে তোকে তো বারবার করে নিষেধ করলাম রে, তুই তো শুনলি না, এই মধু তো তুই খাইতে পারবি না। তো হারুন আবার মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি নিজে দেখে মধু কেটে আমি পাত্রের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, এই মধু নাকি আমি খাইতে পারবো না, আমি বিক্রি করতে পারবো না, যা হবে পরে দেখা যাবে। তার মতো সে ওই তুচ্ছ-তাচ্ছিল্যের মতো করে নিজের মতো নিজে একটা হেসে ওটা নিয়ে বাড়িতে চলে আসে। যখন তখন প্রায় রাতই হয়ে গেছে। ওর মতো রাতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছে। তারপরে সকালে যখন উঠে বাইরে গেছে, তো বাইরে যে কোনো একটা কাজ করতেছিল, হঠাৎ করে তার রুমের ভেতর থেকে তার স্ত্রীর জোরে চিৎকার শোনে। তারপরে যখন রুমের ভিতরে যায় তখন যেয়ে দেখে যে যেই পাত্রের মধ্যে সে ওই রাত্রে কালকে যেই মধুটা রাখছে, এই মধুটা পুরোপুরি রক্তে পরিণত হয়েছে। শুধু তাই না, এই রক্তের মধ্যে মনে হচ্ছে যে ওই 1 মাস কিংবা 1.5 মাসের কোনো একটা ছাগল কিংবা গরুর যেই অপুষ্ট বাচ্চা আছে, এমন একটা জিনিস সেখানে ভাসতেছে। তো এটা দেখে তো সেও অনেক ভয় পায়। তার বড় ভাইও তখন সেই বাড়িতে উপস্থিত ছিল। তার বড় ভাইকে যখন ডেকে বলে, তার বড় ভাই তার উপরে খুবই রাগারাগি করে এবং বলে যে সুন্দরবনে অনেক এমন সাধু আছে যাদেরকে মানুষজন পূজা করে, যাদেরকে মানুষজন ভয় পায়। তুই এমন দেখা সত্ত্বেও, কথা বলা সত্ত্বেও তুই এই কাজটা করে নিয়েছিস, তুই এটা মোটেও ভালো করিসনি, তোর ওপরে অনেক অভিশাপ নেমে আসবে। তো ভালো হয় তুই ওই জায়গাতে যা, গিয়ে এই পাত্রে যা নিয়ে আসছিস সেটা ওখানে ঢেলে দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে তারপরে তুই বাড়িতে আসবি। তো হারুন ওই আবার নৌকা বেয়ে ওই যেখানে গেছিল অনুমান করে অনেক কষ্ট করে ওই জায়গাতে যায়। কিন্তু যাওয়ার পরে সে দেখে যে ওইখানে আর ওই সাধু কিংবা ওই বাঘ নেই, কিন্তু মৌচাক আছে। আর যেই একটা আসনের মতো জায়গায় বসেছিল সাধুটা, সেই আসনের জায়গাটাও আছে, কিন্তু এই সাধু আর ওই বাঘটা ওখানে ছিল না। তখন এই হারুন ওই আসনের ওপরেই তার ওই যে পাত্রের মধ্যে যে রক্ত আর যেই অপুষ্ট যে বাচ্চার মতো একটা জিনিস ছিল ওইটাই ওখানে ঢেলে দেয় এবং সেখানে হাঁটু গেড়ে বসেই ওই মনে মনে ওই যে সাধু, ওই সাধুর কাছে ক্ষমা চাইতে থাকে। তারপরে সে বাড়িতে চলে আসে।
তারপরে আর তার সাথে কোনো কিছু ঘটেনি। তো সে পরে অনেক জায়গা থেকে জানতে চাইছে যে আসলে এই সাধু কিংবা এই যে বাঘ এটার আসলে ব্যাপার কি। তো অনেকেকে জিজ্ঞেস করলে অনেকে একই বলে যে এই সুন্দরবন অনেক আশ্চর্যজনক জায়গা, এখানে অনেক রকম ভিক্ষুক, সাধু, সন্ন্যাসী থাকে, তাদের কথা মেনে চলতে হয়। তারা নাকি এসব বনের মধ্যে সবসময় থাকে, মানুষের ভেতরে আসে না। তাদের যদি কথাকে অমান্য করে তাহলে তাদের জীবনে অভিশাপ নেমে আসে। তো এই ছিল প্রথম ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনা, এই ঘটনাটাও এই হারুনই আমাকে বলছে। এই ঘটনার সময়কাল আনুমানিক 2006 সাল হবে। তো এই ঘটনাটা যার সাথে ঘটছে তার নাম হচ্ছে শ্যামল। এই শ্যামলের বাড়িও ছিল এই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আকুলি ইউনিয়নের আকুলিপাড়া গ্রামে। তো এই শ্যামল আবার থাকতো সুন্দরচরে। এই সুন্দরচর আবার বিখ্যাত হচ্ছে শুটকি মাছের জন্য। এই শ্যামল এই শুটকি মাছেরই কাজকর্ম করত তার বাবা এবং তার চাচাদের সাথে। একদিন প্রতিদিনকার মতোই কাজকর্ম সব শেষ করে তার বাবা তার চাচারা বলে যে আমরা এই যে এই মাছগুলা শুটকি এইগুলা তো ডেলিভারি দিতে হবে, আমরা একটু মংলায় গিয়ে এগুলা দিয়ে আসি, তুই থাক, আমরা জোয়ার আসার আগেই চলে আসবো, আগে মানে সন্ধ্যার দিকে চলে আসবো। তো শ্যামল বলে ঠিক আছে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে তার বাবা এবং চাচারা সবাই চলে যায়। তখন এই শ্যামল একা একাই এই যে ঝুপড়ি ঘর ছিল সেই ঝুপড়ি ঘরের মধ্যে ছিল। তারপরে যখন থাকে তখন হঠাৎ করেই মনে হলো যে চারপাশে খুব বাতাস শুরু হয়ে গেছে। মানে বাতাস যে এত বেশি হয়েছে যে বাতাসের জন্য যে চরের যে বালিগুলা ছিল সেই বালিগুলাও তার ঘরের যেই পাটকাঠির যে বেড়াগুলো ছিল বেড়ার সাথে জোরে জোরে বাড়ি দিচ্ছে, সেটা শব্দ হচ্ছে শন শন করে। সে কি করে, সে তার যে জানালা সেই জানালা খোলার কোনো উপক্রম ছিল না, কিন্তু পাটকাঠির বেড়ার অল্প একটু ফাঁক করে দেখতে চায় যে আসলে বাইরে কি হচ্ছে। তখন সে বাইরে যখন একটু পাটকাঠির বেড়া ফাঁক করে দেখে, তখন দেখে যে চারদিকে অন্ধকার নেমে আসছে আর চারদিকে মনে হচ্ছে খুব ঝড় হচ্ছে। তার চোখ যায় সেই পাশেই অনেক বড় বড় কিছু গাছ ছিল, এই গাছের দিকে। যখন সেই গাছের দিকে তাকায় তখন তার চোখ কপালে উঠে যায়, কারণ এই গাছে সে দেখে যে মোট 3-4টা বড় বড় লম্বা গাছে সাদা শাড়ি পরা 3জন মহিলা দাঁড়ায় আছে, এবং যাদের উচ্চতা আনুমানিক 10 ফুট করে লম্বা হবে, চুলগুলো অনেক লম্বা, এবং সেখানে লম্বা চুল, আর চুলগুলো ছিল কোকড়া এবং অনেক বেশি ঘন। এই মহিলাগুলো এই যে বড় বড় গাছ, এই বড় বড় গাছগুলা ঝাঁকাচ্ছে, আর ওইখান থেকে যেই পরিমাণ বাতাস বের হচ্ছে এইটাতেই চারদিকে একটা ঘূর্ণিপাকের মতো সৃষ্টি হয়েছে। তো এটা দেখেই শ্যামল প্রচণ্ড ভয় পায় এবং ঘরের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকে, চিন্তা করতে থাকে কখন তার বাবারা চাচারা আসবে। তো একটা সময় তার বাবা চাচারা চলে আসে, তারপরে সেখানে ঝড়ও কমে যায়, মানে একবারে থাকেই না। তো তারপরে তার বাবা চাচা আসলে তার বাবা চাচার সাথে এই বিষয়টা শেয়ার করলে তার বাবা চাচা বলে, তুই তো নতুন আসছিস এখানে থাকতে হলে অনেক কিছুই দেখে চুপ করে থাকতে হয়। তো তুই যেটাকে দেখছিস এইটাকে সবাই স্থানীয় ভাষায় কুটলি বুড়ি বা সাদা বুড়ি এমন বলে। তো এটাকে অনেকেই অনেক জায়গায় দেখে, অনেকভাবেই দেখে। যারা মাছ ধরে তারাও নাকি অনেক সময় দেখে, কিন্তু দেখে একে ডাকা যাবে না কিংবা এর কাছে যাওয়া যাবে না, তাহলে এই ঘোর বিপদ। অনেক সময় দেখা যাচ্ছে তুই পানি আনতে গেছিস, ওখানে গিয়ে এমন একটা তুই কুটলি বুড়ি কিংবা সাদা বুড়িকে দেখেছিস, সেখানে কিছু জিজ্ঞেস করা যাবে না, তোর মতো তুই কাজ সেরে ওখান থেকে চলে আসবি, তাহলেই ভালো। তো এই ছিল মোটামুটি সুন্দরবন কেন্দ্রিক আমার দ্বিতীয় ঘটনাটি। তো আশা করি এরপরে যদি আবার কোনো ভৌতিক ঘটনা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে। আসলে রবি ভাইয়ের অনেক ঘটনাই তো আমরা বিভিন্ন সময় নিয়ে এসেছি। উইন্টার কার্নিভাল যেটা, সেখানেও আমরা নিয়ে এসেছিলাম। এরপর তো বিভিন্ন স্পেশাল এপিসোড বলি আর অনন্য এপিসোড বলি, সেখানেও ছিল। তো প্রথমবারের মতো রবি ভাই আপনি আপনার কণ্ঠে ঘটনা মানে বললেন, আপনার অনুভূতি কি? খুব ভালো লাগছে ভাইয়া, আপনাকেও ধন্যবাদ, আর সকল লিসেনারদেরও ধন্যবাদ। আপনার দ্য হরর ওয়ার্ল্ডের সাথে সবাই থাকবেন। আপনাকেও ধন্যবাদ রবি ভাই। প্রিয় লিসেনার্স,
এখন আমরা চলে যাব আমাদের মডারেটর রাকিবের কাছে। রাকিব এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের বাগেরহাটের লিসেনার বাদশা ভাইয়ের কাছ থেকে। বাদশা ভাই আজকে সকালবেলা এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্য। মোট 3 জন এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্য। এর মধ্যে তাহমিদ ভাইও ছিলেন, যিনি সেই ফজরের নামাজ মসজিদে পড়িয়েই, উনি মসজিদের ইমাম, উনি পড়িয়ে চলে এসেছিলেন বেশ অনেকটা দূর থেকে, বৃষ্টিও ছিল সকালবেলা। তো বাদশা ভাই যে ঘটনাটি রাকিব ভাইকে দিয়েছেন সেই ঘটনাটি এখন আমাদের মডারেটর রাকিব ভাইয়ের মুখেই আপনারা শুনবেন। ধন্যবাদ ভাইয়া। আমরা আজকে সকালে যখন বাগেরহাটে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তাহমিদ ভাই, বাদশা ভাই, ওনারা দুজন, এবং আরও একজন ভাই জিহান ভাই, ওনারা 3 জন এসে আমাদেরকে সময় দেয়, আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা হয়, ওনাদের সাথে আমরা ঘুরতে যাই। হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং 60 গম্বুজ মসজিদ আমরা দেখে আসি। তো কথার একটা পর্যায়ে আমার সাথে আমাদের বাগেরহাটের লিসেনার বাদশা ভাইয়ের বেশ কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছিল। কারণ আমি ইতিমধ্যেই ভাইয়াকে বলেছিলাম যে 2021 সালে আমার সাথে একটা ছোট ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা আমার নিজ জেলা কিশোরগঞ্জে। তো সেটার প্রেক্ষিতে বাদশা ভাই ওনার জীবনের একটা ছোট ঘটনা আমাকে শেয়ার করে। ওনাদের এলাকাটা হচ্ছে ফকিরহাট থানা আর বাহিরদিয়া ইউনিয়ন। তো বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম, ওই গ্রামে হচ্ছে বাদশা ভাইয়ের বাড়ি। আর ওনারা কয়েকজন মিলে যাচ্ছিলেন পার্শ্ববর্তী একটি গ্রামে, যেটার নাম হচ্ছে স্বল্প বাহিরদিয়া গ্রাম। এটা রূপসা থানায় পড়েছে আর কি। ওনারা যখন যাচ্ছেন, যাওয়ার পথে একটা জায়গা পড়ে, সেই জায়গাটাতে অনেকগুলো গাছ, একটা পুরানা শ্মশান আছে সেখানে। তো এইদিকে মানুষজন যখন যাতায়াত করে তখন নাকি অনেক ভয় পায়। অনেক সময় রাতের বেলা মানুষ এখানে অনেককেই দেখতে পায়। তো ওনারা তখন যাচ্ছিলেন দিনের বেলা যখন যাচ্ছেন, সেই শ্মশান ঘাটের পাশে, মানে শ্মশানের পাশে, ওনারা হঠাৎ করে, বিশেষ করে উনি বাদশা ভাই, ওনার নজর পড়ে এখানকার যে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের একদম উপর বরাবর। তো উনি দেখতে পান একজন সাধু প্রকৃতির মানুষ, একদম মানুষের মতো দেখতে, একদম সাধু প্রকৃতির একজন। উনি সেখানে সাইকেল চালাচ্ছেন। উনি একটি সাইকেল করে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, এভাবে এক বাঁশের ডগা থেকে আরেক বাঁশের দিকে যাচ্ছেন। এই জিনিসটা দেখে উনি সবাইকে দেখান এবং তারা সবাই এটা দেখে এত ভয় পায় যে এক চিৎকার করে সবাই এখান থেকে দৌড়ে পালায় আর কি। তো এটা ছিল ওনার নিজের জীবনের একটি অভিজ্ঞতা। এরপর উনি আরেকটা অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেন, যেটার আসলে উনি নিজে সাক্ষী ছিলেন না, কিন্তু উনি এই ঘটনাটা শুনেছেন এবং এই গ্রামের সবার কাছে এটা খুব জানাশোনা একটা ঘটনাটা কিছুটা হৃদয় বিদারক, কিছুটা না, অনেকটাই হৃদয় বিদারক। উনি এই ঘটনাটা আসলে শুনেছেন ওনার বন্ধুর কাছ থেকে শুনেছেন। বন্ধুর নানার সাথে ঘটেছিল ঘটনাটা। আর উনি এই ঘটনাটার সাক্ষী এই অর্থে যে এই ঘটনাটা ঘটেছিল 45 বছর আগে, কিন্তু সেইখানকার একজন প্রত্যক্ষদর্শী, তার সাথে উনি যখন কথা বলছিলেন তখন সেই প্রত্যক্ষদর্শীও মানে ওই ঘটনা না, বাট ওই যে বিষয়টা নিয়ে এই ঘটনা, সেটার একজন প্রত্যক্ষদর্শীর সাথে ওনার কথা হয়েছে। তো উনি বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করেন আর কি। তো আমরা ঘটনায় চলে যাই। সেটা হচ্ছে যে ওনারা মাঝে মাঝেই ওনার এক ফ্রেন্ড ভেকু দিয়ে মাটি কাটতে যায়।
তো ভেকু দিয়ে যখন মাটি কাটতে যায় তখন ওনার ফ্রেন্ডের সাথে উনিও যান মাঝে মাঝে। তো ওনার ফ্রেন্ডের যিনি নানা ছিলেন, ওই নানা তখন ওই নানার বাড়ি হচ্ছে ফকিরহাট থানায় বাহিরদিয়া ইউনিয়ন, কিন্তু গ্রাম হচ্ছে মধ্য বাহিরদিয়া। নানার নাম হচ্ছে হাসেন আলী। তো যারা আছেন এই গ্রামে ওনারা হয়তো চিনে থাকবেন। হাসেন আলীর এক ছেলে ছিল, এক মেয়ে ছিল, আর একটা বাচ্চা ছিল ওনার ওয়াইফের পেটে, অর্থাৎ ওনার ওয়াইফ তখন প্রেগন্যান্ট। তো উনি সেখান থেকে ওনার বাড়ি থেকে একটু কাছেই একটা জায়গা আছে যেটাকে আমবনিয়া বলে, স্থানীয় ভাষায় আসলে এটাকে আমবইলা বলে সবাই চিনে আর কি। এটা একটা ভিটার মতো জায়গা। এই জায়গার আশেপাশে অনেকগুলো বড় বড় অনেক পুরানা আম গাছ। এখানে নাকি দিনের বেলা গেলেও মানুষ অনেক ভয় পায়। তো মানুষ যখন এদিক দিয়ে যাতায়াত করে তখন চেষ্টা করে আমবনিয়ার ওই জায়গাটাকে মানুষ যেন অ্যাভয়েড করতে পারে। এটাকে আমবইলার ভিটা এই অনেকে বলে থাকে আর কি। তো এই ভিটা দিয়ে ওনার নানা হাসেন আলী উনি যাচ্ছিলেন বলতে ওইখানে ওনার জমি ছিল, জমির আইলে উনি মাটি কাটতেন। তো জমির আইলে যখন মাটি কাটতেছেন তখন পাকা রাস্তা তো আর ছিল না, 45 বছর আগে মাটির রাস্তায় উনি যখন মাটি কাটতেছিলেন ওইখানে জমির আইলে, মাটি কাটার সময় কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে উনি টের পান নাই। তো সন্ধ্যা হবে আর কি, এমন অবস্থায় উনি হঠাৎ করে দেখতে পান একজন মহিলা খুব জরাজীর্ণ পোশাকে এই ওনার পাশের রাস্তা ধরে মনে হলো যেন এক দমকা বাতাসের মতো উনি হেঁটে গেলেন। তো এটা দেখে হোসেন চাচা উনি চিন্তা করলেন যে এই সময় হোসেন নানা ওই সময় চিন্তা করলেন যে এই সময়ে জরাজীর্ণ পোশাকে একটা মহিলা গেল এই দিক দিয়ে। পরক্ষণেই উনি খেয়াল করলেন যে আরও একজন মহিলা আসতেছেন। সেই মহিলার গায়ে খুব চমৎকার কালারফুল ড্রেস এবং মনে হচ্ছে যেন নতুন বউ। তো এইটা দেখে উনি খুব অবাক হন। এমন সময় এই রাস্তা দিয়ে পরপর 2 জন মহিলা গেল এত চমৎকার ড্রেস এবং জরাজীর্ণ ড্রেস পরে, কিন্তু এই দিক দিয়ে তো এই সময় মানুষ যাওয়ার কথা না। তখন ওনার খেয়াল হয় যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো উনি ওনাদের ভালোর জন্য চিন্তা করে হঠাৎ করেই ওই যে পিছনে থাকা যে খুব চাকচিক্য যে ড্রেস ঘোমটা পরা একজন মহিলা, ওনাকে ডাক দেন, বলেন যে এই যে শোনো মা, এই সময়ে তুমি এদিক দিয়ে কেন যাচ্ছ? তো মহিলা ওনার কথা শোনে না, মহিলা ঠিকই এগিয়ে যেতে থাকে রাস্তা দিয়ে। তো উনি আবার ডাক দেন, আবার ডাক দেওয়ার পরে মহিলা আবার এগিয়ে যেতে থাকে। এখন কিছুটা উনি ধমকের সুরেই বলেন যে এই যে আমার কথা কানে যাচ্ছে না, এদিক দিয়ে এই সময় কেন যাচ্ছ? তোমার বাড়ির কোথায়? তোমাদের ফ্যামিলির সদস্য কোথায়? তুমি জানো না এই রাস্তাটা ভালো না? তো এটা শুনে মেয়েটা দাঁড়িয়ে যায়। মেয়েটা যখন দাঁড়িয়ে যায় উনি তখন মেয়েটার কাছাকাছি যায়। কাছাকাছি যাওয়ার পর মেয়েটা বলে যে আমি এদিক দিয়ে যাচ্ছি, তোমার কি? তুমি তোমার কাজ করো। তখন উনি বলল যে আবার মুখে মুখে কথা বলো, তুমি এমন সময় এদিক দিয়ে যাচ্ছ, তোমার তো অনেক ক্ষতি হতে পারে। এই কথা শুনে মেয়েটা তার মাথা থেকে ঘুমটা নামায় আর হাতের উপর থেকে শাড়ির কাপড় কিছুটা সরিয়ে দেয় আর বলে আমাকে কি বলার আছে, কাছে আয়, কাছে এসে বল। এখন তিনি খেয়াল করলেন যে ঘুমটা নামানোর পরেই সেই মেয়ে আর মেয়ে নাই, ভিতরে এত ভয়ঙ্কর রূপী একজন কি বলা যায় যে ডাইনির মতো চেহারা, 2 হাতে অনেক লোম, বড় বড় লোম, ভাল্লুকের মতো থাবা,
হাত দুইটা দেখে উনি এক চিৎকার দিয়ে বলেন, ওমা, এটা কি দেখলাম। এই চিৎকার করে উনি দৌড়াতে থাকেন। উনি যেখানে কাজ করতেছিলেন সেখান থেকে সোজা দৌড়াতে থাকেন, কিন্তু পিছন থেকে উনি কোনো শব্দ, কোনো কিছুই আর শোনেন নাই। উনি চোখ বন্ধ করে দৌড়, সামনে গিয়ে দেখেন আরেক ক্ষেতে ওনার মতোই একজন জমির পাশে মাটি কেটে জমির আইল তৈরি করতেছিলেন। সেই ব্যক্তিকে তাকে না চিনেই বা তাকে না জেনেই আতঙ্কিত অবস্থায় নানা গিয়ে বলেন যে, দেখেন ভাই, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, আমি যে কী জিনিস দেখে আসছি এটা তো আপনাকে যদি বলি আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। আমি তো এখন, আমার অবস্থা খারাপ। হাঁপাতে হাঁপাতে উনি যখন এই কথা বললেন, তখন ওই মাটি কাটা অবস্থায় যে লোকটা ছিল সে ওনার দিকে ঘুরে দাঁড়ায় এবং ওই লোকের হাত দুইটা দেখায়, বলে যে, এই হাত দুইটা দেখে আসছিস তো? তো নানা খেয়াল করলেন যে ওনার এই দুই হাতে ওই ভাল্লুকের মতো লোম, ভাল্লুকের মতো থাবা, ভয়ঙ্কর বীভৎস দুইটা হাত। এইটা দেখে তো উনি ভয় পেয়ে যান যে ওইটা আবার ওনার সামনে আসছে। এখন তিনি চিৎকার করতে করতে অনেক দূর এসে প্রায় অজ্ঞান হয়ে যান। ওই দিন উনি অনেক কষ্টে ওনাকে কয়েকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। উনি বাড়িতে আসার পরে সবাইকে ঘটনা খুলে বলেন ওনার সাথে কি হয়েছে। এই ঘটনা শোনার পরে মানুষ যখন এটা নিয়ে আলোচনা করতেছে, ঘণ্টাখানেকের মধ্যে ওনার সারা গা তীব্র জ্বরে আক্রান্ত হয়। আশপাশ থেকে বিভিন্ন হুজুরদেরকে আনা হয়, কবিরাজ আনা হয়, রাতে অনেক চেষ্টা করা হয়, ওনার জ্বর কোনোভাবেই কমানো যায়নি। শেষ রাতের দিকে উনি মারা যান। ওনার তখনও তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয়নি। পরবর্তীতে ওনার তৃতীয় সন্তান হিসেবে একটা মেয়ে জন্ম নেয়, উনি মারা যান। ওনার ফ্যামিলি পরবর্তীতে অনেক কষ্ট করে আজকে ওনারা মোটামুটি পরিবার একটা অবস্থানে এসেছেন। ওনার সেই ছোটো মেয়ে যে পেটে ছিল, সেই ছোটো মেয়ের ছেলে, সেই হচ্ছে আমাদের সেই বাদশা ভাইয়ের বন্ধু আর কি। তো এটা ছিল বাদশা ভাইয়ের ঘটনা, যেটা ওনার সাথে আমি আজকে সকালে শুনলাম আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাকিবকে দারুণ ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। রাকিব প্রথমবারের মতো সরাসরি ঘটনা শেয়ার করলেন, অনুভূতিটা যদি বলতেন। আসলে অনুভূতিটা যদি বলি, আমার অনুভূতিটা কিছুটা মিশ্র, কারণ আসলে আমাদের চ্যানেলে আপনার কণ্ঠের বাইরে অন্য কারো কণ্ঠ আমার নিজের কাছেই ভালো লাগে না। তো আমার নিজের কণ্ঠ যে আসলে অন্যদের কাছে ভালো লাগবে সেটাও আমি বলি না। আফনান দ্য হরর ওয়ার্ল্ড, আমি আসলে আফনান ভাইয়ের কণ্ঠ ছাড়া আমার ঘটনা শুনতে ভালো লাগে না। তবু আফনান ভাইয়ের কথায় আমি আসলে ঘটনা শেয়ার করতে কিছুটা আগ্রহ বোধ করছিলাম। তবে আমার আসলে ঘটনা শেয়ার করা, এইভাবে ঘটনার এক্সপ্লেনেশন দেওয়া, এটা আমার পক্ষে আসলে খুবই একদমই নতুন। তবে আমি অনেক আনন্দিত। আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে আমি সরাসরি কাজ করছি প্রায় 2 বছর রানিং। তো এর মধ্যে ভাইয়ার যে ভালোবাসা, যে ভাইয়ার এবং আমার যে আসলে কাজের যে প্যাটার্ন, তো এতে আমি আসলে সত্যিই খুব গর্ববোধ করি যে আসলে ভাইয়ার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এই তো। ধন্যবাদ জানাচ্ছি আবারও রাকিবকে তার চমৎকার কমপ্লিমেন্টের জন্য। প্রিয় লিসেনার্স, আসলে সবসময় তো আমি ঘটনা বলি, উপস্থাপন করি, তবে যেহেতু সুন্দরবনের এরকম একটা প্লেসে, মানে একদম নির্জন, আমরা মাঝে মাঝে সুন্দরবনের ভেতর থেকে নিশাচর প্রাণীর ডাকও কিন্তু শুনতে পাচ্ছি। হয়তোবা স্পিকারে সেই ডাকটা ক্যাচ করতে পারছে না, কিন্তু আমাদের কানে কিন্তু আসছে। শুধু তাই না, এক ধরনের
গিরগিটি, যেটাকে তক্ষক বলা হয়, এই তক্ষকের ডাকও কিন্তু আমরা শনাক্ত করতে পারছি যে তক্ষক ডাকছে ভেতর থেকে, জঙ্গলের ভেতর থেকে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা ঠিক কোন প্লেসে বসে আজকের এপিসোডটি আমরা করলাম। যেহেতু আজকের এপিসোডটা অন্যরকম, কারণ ইতোপূর্বে তো এরকম কখনো হয়নি, এই জন্য যাদের কাছ থেকে ঘটনাগুলো পেয়েছি তাদেরকেই সরাসরি ঘটনা বলার জন্য অনুরোধ করি। আর স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি নিকুঞ্জ রিসোর্ট কর্তৃপক্ষকে, কারণ ওনাদের সর্বাঙ্গীন সহযোগিতা ছাড়া আজকের এপিসোডে এতগুলো ঘটনা পাওয়া হতো না। বিশেষ করে যে বিপুল দা, চিরঞ্জিত দা, ওনারা যেহেতু এই রিসোর্টের সাথেই রিলেটেড, ওনারা অনেক আগ্রহের সাথেই আমাদেরকে ঘটনা শেয়ার করতে রাজি হন। শুধু তাই না, ওনাদের আশেপাশে যে আত্মীয় স্বজনরা আছে তাদের সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন। তো যার কারণে ওনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কিন্তু এ পর্যন্তই। যারা আমাদের সাথে যুক্ত হয়ে এতক্ষণ ধরে এপিসোডটি শুনলেন তারা এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। ইনশাল্লাহ আগামীকাল শনিবার 1 নভেম্বর বিকাল 3টায় খুলনার বিএল কলেজ প্রাঙ্গণে আফরান দহরওয়াল টিম আসছে। আশেপাশে যারা রয়েছেন তারা চলে আসুন, কথা হবে, আড্ডা হবে ইনশাল্লাহ কিছু সময়। এরপর ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD, afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন আরও কিছু এপিসোড নিয়ে হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহরওয়ালের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।